আমি খুব দুঃখিত মাহা, এইভাবে তোর জীবনটা নষ্ট করে দেওয়ার জন্য। তুই আরো বেটার কাউকে ডিজার্ভ করিস। শুধু তোমাকে না, তাই তো? আমি সেইভাবে কিছু মিন করিনি। আসলে আমি তো বিবাহিত পুরুষ হয়েও জেনে বুঝে তোকে তোর মনে হচ্ছে না আমি তোর জীবনটা নষ্ট করে দিচ্ছি। আসলে অন্যরা যা বলে তা যদি সত্যি হয় তখন কি করবি? গলায় দড়ি দিবি নাকি পুরুষত্বের পরীক্ষা নিবি? ছি, এসব কথা ছাড়ো এখন। খাওয়া দাওয়া করেছো? হুম। চাচু আর চাচিম্মা চলে গেছেন? ভাই বোনেরা? হ্যাঁ, আমার এখানেই খেয়ে গেছেন, জোর করে খাইয়েছি। ভালো করেছো। রাখবো? তোমার ইচ্ছে। তোর নিজের কোনো কথা নেই? হ্যাঁ, সব কথাই তো জানো, নতুন করে কি বলবো? ঘর বাঁধার স্বপ্ন নেই? যদি কোনোদিন অপেক্ষা শেষ হয়, তখন না হয় ঘর ভাঙার স্বপ্ন দেখব। এত অভিমান? কার ওপর অভিমান করব? কেন? আমি কেউ না? যখন ফিরবেই না সিদ্ধান্ত নিয়েছো, তখন অভিমানের খবর জানতে চাও কেন? আমি ঘর বাঁধতে ভয় পাই মাহা, তাই ফিরতেও ভয় হয়। আমি ফিরে আসার পর যদি তুই কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলিস তখন মুখ দেখাবো কি করে? এমনিতেই গ্রামের লোকজনের সামনে একবার মান ইজ্জত হারিয়েছি, আবার হারাবো? সবাই কি আর এক হয়? আলাদা হলে কি হবে? সেই তো মনের ভেতর অন্যজনকে এখনো বাঁচিয়ে রেখেছিস। রোদে পুড়ে যাচ্ছিস তো মাহা। এমনিতেই তোর গায়ের রং ভালো না, তাকালে যে কোনো পুরুষের মন ভরবে তাও নেই। তোর 7 জন্মের ভাগ্য ভাইজান তোকে বৌমা হিসেবে পছন্দ করেছেন। রাতেই আকদ, আগেই বলেছিলাম আজ একটু হলুদ মেখে রাখ গায়ে, দেখতে ভালো লাগবে। তা না করে তুই এই কাঠফাটা রোদে এখানে বসে কি করছিস? জন্ম 7 বার নয় আম্মু, একবারই হয়। আহা, মুখে মুখে কথা বলার স্বভাব গেল না। সর রোদ থেকে। সন্ধ্যার পর মেহমান আসবে, সাজগোছের সবকিছু প্রস্তুত করে রাখ। শীতের রোদ লাগে না গায়ে আম্মু, মাত্রই গোসল করেছি। একটু রোদে না বসলে শীতে কুকড়ে যাব। চেহারা তো পুড়ে যাচ্ছে। যাক, সমস্যা নেই। এমন তো না যে আমি কোনো সিনেমার হিরোর সাথে তোমার মেয়ের বিয়ে দিচ্ছ। বিয়ের নামে তুমি তো মেয়েকে তালাকপ্রাপ্ত পুলিশের ঘাড়ে গছিয়ে দিচ্ছ। কি বললি? আমি তোকে গছিয়ে দিচ্ছি? তালাক হয়েছে তো কি হয়েছে? ওর সংসার কদিনের ছিল তা তো জানিস। ভাবিজানের শরীর ভালো না, টাকা পয়সারও কমতি নেই। চাইলেই অন্য জায়গা থেকে মেয়ে এনে ছেলের কপালে সুখ ফিরিয়ে আনতে পারে। তাও তোকে কেন নিচ্ছে আপন ভেবে, যেন ওদের কষ্টের এই মুহূর্তে পাশে থাকতে পারিস। পাশে থাকার জন্য বিয়ের দরকার ছিল না আম্মু। আমাকে বললে আমি এমনিতেও মাসের পর মাস মামির কাছে পড়ে থাকতাম। গত মাসেও তো তাই ছিলাম। এভাবে মাসের পর মাস নানা বাড়িতে পড়ে থাকলে মানুষ কি বলবে? মাবিহা এই প্রশ্নের উত্তর দিল না। মনের ভেতর একজনকে পুষে রেখে অন্যজনকে বিয়ে করতে মন থেকে সায় পাচ্ছে না। তাছাড়া আজকের এই বিয়েটাও এত আয়োজন করে হবে না, কারণ ছেলেটা প্রবাসী, দেশে কবে ফিরবে ঠিক নেই। একবার বিয়ে করেছিল, সেই বিয়েটাও 7 দিনও টিকেনি। বিয়ের পর দিনই নবপরিণীতা গলায় ফাঁস দিয়ে যা নয় তাই কাণ্ড করে গেল। তার নাকি অন্য কোথাও রিলেশন ছিল। তাছাড়া যার সাথে বিয়ে হয়েছে সে পুরুষ, আদতে পুরুষ নয়, নপুংসক। এইসব বলে ফাঁসি দিতে চাইল শ্বশুরবাড়ির সবাইকে। সারা বাড়ির লোকজন সেদিন হতবাক হয়ে গিয়েছিল। এরপরই কনের বাবা মাকে ডেকে এনে মেয়েকে তাদের হাতে তুলে দিয়ে ডিভোর্সের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন রাহিদের বাবা মা। বাড়ির সবার সামনে এরূপ অপমান খুব গায়ে লেগেছিল রাহিদের। এমনিতেও সেই 2 মাসের ছুটিতে এসেছিল। ওই ঘটনার পর 3 সপ্তাহ বাড়িতে থাকার মতো মনোবল ও আগ্রহ তার ছিল না। অপমানের চাবুক বুকে নিয়ে সজ্ঞানে সবার সামনে 3 তালাক দিয়ে বিচ্ছেদ কনফার্ম করে চলে গিয়েছিল ইতালি। ওখানে সে মাবিহার ছোট চাচা ও চাচির সাথেই থাকে। তাদের মাধ্যমেই প্রবাসে গিয়ে দেশের বাড়িতে নিজেদের একটা 5 তলা বাড়ি করেছে। মেয়ের চুপচাপ আচরণ দেখে সুলতানা হক বললেন, ঘরে যা মাহা। এই বিয়ে না হলে কি এমন ক্ষতি হবে আম্মু? তোর মামির অবস্থা যে দিন দিন খারাপ হচ্ছে দেখতেই পাচ্ছিস। মৃতপ্রায় মানুষটার মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে যা। কিন্তু আমি তো কোনো দিন রাহিদ ভাইয়াকে নিয়ে এমন কিছু কল্পনাও করিনি আম্মু। ওনার মতো সুন্দর চেহারার পুরুষের সাথে কি আমাকে মানায় বলো? আমি তো আমার মতো অসুন্দর চেহারার একজনকে ডিজার্ভ করি। কেন শুধু শুধু এসব করছো তোমরা? তুই সব সময় নিজেকে
কেন এত ছোট করে দেখিস বলতো? কি হয়েছে? মনের গোপন কথা গোপনই রেখে দিল মাবিহা। যার সাথে ঘর বাঁধবে বলে স্বপ্ন দেখেছিল, সেই খুব গোপনে রং ও রূপের পার্থক্য দেখিয়ে সুন্দরী এক নারীকে বিয়ে করে সুখী সংসার করছে। সে জানে আজ মাবিহার আকদের আয়োজন করা হয়েছে, তবুও একটা ফোন কল কিংবা মেসেজ করেনি, কোনো প্রকার শুভেচ্ছা বার্তাও পাঠায়নি। অথচ তার বিয়ের খবর শুনে মাবিহা সেদিন বলেছিল, কথা বলতে পারলে না যে? কি করব, যেখানে আছি সেখানে থাকতে গেলে লিগেল হতেই হবে। এছাড়া আর কোনো অপশন ছিল না মাহা। নিজেকে গড়ার এই সুযোগ আমি কিভাবে হাতছাড়া করতাম? ও, তাও ঠিক। এই দেশে সুন্দর জীবনযাপন করতে গেলে লিগ্যাল হওয়া খুব দরকার। যাই হোক, যাকে বিয়ে করেছো তাকে মন থেকে মেনে নিতে পেরেছো? পেরেছি। সে তোমার ও আমার মতো অনুজ্জ্বল নয়, বরং একটু বেশি উজ্জ্বল। ব্রিটিশেরা আবার অনেক সাদা হয়, জানো তো? হ্যাঁ জানি। ভালো থেকো, সুখে থেকো। এরপর আর ওই নম্বরে কোনো ফোন অথবা মেসেজ পাঠায়নি। সন্ধ্যের পর ভিডিও কলের মাধ্যমে আকদের কাজ সম্পূর্ণ হয়ে গেল। মাবিহার পরিবারের লোকজন কনে পক্ষের হয়ে ইজাব কবুল করে নিলেন। অন্যদিকে বর পক্ষের হয়ে বরের বাবা ও বোনেরা উপস্থিত হয়ে দুজনের মধ্যকার পবিত্র সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দিয়ে কনে বিদায়ের প্রস্তুতি নিলেন। বিদায়ের সময় ছোট দুই ভাই ও বাবা মায়ের থেকে বিদায় নিয়ে মাবিহা যখন স্বামীর বাড়ির পথে রওনা হলো, তখনও তার দু চোখে কেবল শূন্যতা। কোনো পানি নেই, হা হুতাশ নেই, পাথর চাপা যন্ত্রণা নেই। মামা বাড়িতে পা দিয়েই সোজা নিজের মামির রুমে চলে গেল মাবিহা। মামিকে ব্যস্ত দেখে দরজায় নক দিয়ে বলল, আসসালামু আলাইকুম মামি। আমার ঘরের রানী চলে এসেছে। আয় মা, ভেতর আয়। মামি ডাকছিস কেন মাহা? আজ থেকে তুই আমাকে মা বলেই ডাকবি। হ্যাঁ, রাজা ছাড়াই রানী টেনে আনলে। এখন বলো, শরীর কেমন তোমার? এই যাচ্ছে কোনো রকম। সারাদিন শুয়ে থাকি, পা তো অচল জানিসই। এখন শরীরটাও অচল হয়ে যাওয়ার অপেক্ষায় আছে। শুরু করে দিলে। এমন অলক্ষণে কথা বলো না তো। রাতের খাবার খেয়েছো? এখনো খাইনি, আমার বৌমার অপেক্ষা করছিলাম। হয়েছে, তেলাওয়াত শেষ করো, আমি টেবিলে খাবার দিচ্ছি। এই ঘরের কোন কোনায় কি থাকে সবকিছু মুখস্থ মাবিহার। জেবুন্নেসা অসুস্থ হওয়ার পর থেকে ঘরের কাজকর্ম থেকে শুরু করে যাবতীয় বিষয়াদি ওই দেখে শুনে রাখত, খেয়াল রাখত। গত সপ্তাহে মাত্র বাড়ি গিয়েছিল। কদিনের ব্যবধানে এখন সে এই বাড়ির বড় বউ। ভাবতে গিয়েই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। রান্নাঘরে এসে দেখলো দুই বোনে মিলে খাবার দাবার সাজিয়ে রাখছে। মাবিহাকে দেখে রাদিয়া বলল, তুই এখন এখানে এলি কেন? রাহিদের রুমে যা, ওখানে তোর সবকিছু রাখা আছে। মামি তো এখনো কিছু খায়নি, ওষুধের সময় চলে যাচ্ছে। ছোটাপি। হ্যাঁ, খেয়াল আছে, এজন্যই তাড়াহুড়ো করছি। তুই নতুন বউ, তোকে কিছু করতে হবে না। কাল থেকে সবকিছু তো তোরই হয়ে যাবে। তখন তোর যা মন চায় তাই করিস। আজ তোর ছুটি, রুমে গিয়ে একটু বিশ্রাম নে, হাত মুখ ধুয়ে জামাটা পাল্টে আয়, তারপর একসাথে খেতে বসবো। ভীষণ সংকোচ ও দ্বিধা নিয়ে রাহিদের রুমে এলো মাবিহা। রাহিদ ও রাজীব বাড়িতে না থাকলেও তাদের রুম ঝাড়ু দেওয়া ও বিছানা গোছানো মাবিহার নিত্যদিনের রুটিনের একটা। বিছানায় রাখা নতুন লাগেজ থেকে নিজের সব কাপড় চোপড় বের করতে গিয়ে ড্রেসিং টেবিলের উপর আলমারির চাবি পেল। এই চাবি এতদিন তার মামির কাছে ছিল। আজ এখানে চাবি দেখে দরজার কাছে এসে রাদিয়াকে বলল, ছোটাপি, এই চাবিটা এখানে কেন? আজ থেকে এটা তোর চাবি। এখানে শুধু আলমারি নয়, রাহিদের রুমের ওয়ার্ড্রব, লকার ও ড্রেসিং টেবিল থেকে শুরু করে সবকিছু চাবি আছে। এগুলো এখন থেকে তোর দায়িত্বে থাকবে। এখন ফ্রেশ হয়ে আয় তো, মাকে খাবার খাইয়ে ওষুধ দিতে হবে। কথা শেষ করে রাদিয়া আবার কাজে লেগে পড়ল। মাবিহা দাঁড়িয়ে থেকে চাবির গোছা হাতের মুঠায় নিয়ে দরজায় ঠেস দিয়ে থাকলো কতক্ষণ। এরপর রুমে এসে পরনের পোশাক পাল্টে অন্য একটা জামা পরে নিয়ে বাকিগুলো আলমারিতে সাজিয়ে রাখলো। এমন সময় তার স্মার্টফোনে একটা মেসেজ এলো। স্ক্রিনে চোখ বোলাতেই মাবিহা দেখল রাজীব ভাইয়া নম্বর থেকে মেসেজ। তাতে লেখা, কংগ্রাচুলেশন ভাবি, বিবাহিত জীবন সুখের হোক। অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল তোমার জন্য। বিশ্বাস ভাঙার 5 বছর পর রাজীবের মেসেজ দেখে বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল মাবিহার। সিন না করেই রেখে দিল। ভাবি ডাকটা তখনও কর্ণকুহরে বাড়ি খাচ্ছে। কত সহজেই ভাবির আসনে বসিয়ে দিল, অথচ হওয়ার কথা ছিল অন্য কিছু। এজন্য মেসেজ দেখেও কথা না বাড়িয়ে অনাগ্রহী মনে ফোন রেখে ডাইনিংয়ে এলো। সবার আগে নিজের অসুস্থ শাশুড়ির মুখে খাবার তুলে দিল। তাকে ওষুধগুলো খাইয়ে দিয়ে রুম পর্যন্ত গিয়ে বিছানায় শুইয়ে দিয়ে মশারি টানিয়ে ব্ল্যাঙ্কেটটা গায়ে ঠিকমতো জড়িয়ে দিয়ে বলল, ঘুমাও, কিছু লাগলে আমাকে ডেকো।
আচ্ছা ডাকবো, এখন যা, নিজে কিছু মুখে দে এবার, ওরা অপেক্ষা করছে। আবারও ডাইনিংয়ে এসে দুই ননাস ও মামাকে নিয়ে খেতে বসলো মাবিহা। খাওয়ার ফাঁকে টুকটাক গল্প হলো। দুই বোন জানালো তারা সকালেই চলে যাবে। খাওয়া দাওয়া শেষ, রান্নাঘর গুছিয়ে রুমে এসে বিছানায় পিঠ ঠেকাতেই ফেলে আসা স্মৃতিগুলো তাজা হয়ে বুকের ক্ষত বাড়িয়ে দিল। জীবন এমন না হলেও পারত। বুক ফাটা আর্তনাদ ও চোখ ভরা অশ্রু নিয়ে সে যখন ঘুমানোর চেষ্টা করছিল, তখনই রাহিদের নম্বর থেকে কল এলো। অভ্যাসবশত রিসিভ করে সালাম দিল আগে। এরপর ভালো মন্দ জিজ্ঞেস করতে গিয়েই নিজের মধ্যে জড়তা অনুভব করাতে চুপ করে থাকলো। ওপাশ থেকে রাহিদ বলল, বাবা মা ঘুমিয়েছে? হ্যাঁ। আমি তখন বিজি হয়ে পড়েছিলাম তো, তাই আর খোঁজ নিতে পারিনি। তোর কোনো সমস্যা হচ্ছে না তো? না, তা হবে কেন, আমি তো ঠিকই আছি। সব সময় তো তোর ফোনে কল দিয়ে বাবা মায়ের খোঁজ নেই, আজও তাই নিচ্ছি। এতে কি তুই বিরক্ত? ওমা, বিরক্ত হব কেন? সম্পর্কটার উন্নতি হয়েছে, এই জন্যই মনে হলো ফোন করলে তোর হয়তো বিরক্তি আসতে পারে। কি যে বলো না তুমি। আমি সব বুঝতে পারি মাহা। কি বুঝেছো তুমি? মন ভাঙা মানুষের জন্য দ্বিতীয়বার কাউকে মন দেয়া কঠিন, তাও কর্তব্যের খাতিরে আমাদের অনেক কিছুই করতে হয়। আমার জন্য তোর জীবনটা নষ্ট হয়ে গেল, তাই না? রাজি হয়েছিস কেন? তুমি তো সবই জানো, শুনেছো। মামির শরীরের অবস্থা খুব একটা ভালো না। এইদিকে বড় আপি, ছোট আপি দুজনেরই শ্বশুরবাড়ি অন্য বিভাগে, যেতে আসতে 6-7 ঘন্টা সময় লাগে। অন্যদের পক্ষে তো আর মামির দেখাশোনা করা সম্ভব নয়। তাছাড়া আমার এখানে থাকা নিয়ে। আমি সব জানি, সব বুঝি মাহা, কিন্তু তারপরও আমার কেন জানি না মনে হচ্ছে ঘর সংসার আমার জন্য নয়। কবে দেশে ফিরবো তা তো জানি না, হয়তো আর ফিরলামই না। তখন তুই কি করবি? অপেক্ষা। এক অপেক্ষায় মন ভেঙেছে, আরেক অপেক্ষায় না হয় জীবন ফুরালো, তাতে কি এমন ক্ষতি হবে? কষ্ট হবে না? তুমি যদি থাকতে পারো আমিও পারবো। আমি খুব দুঃখিত মাহা, এইভাবে তোর জীবনটা নষ্ট করে দেওয়ার জন্য। তুই আরো বেটার কাউকে ডিজার্ভ করিস। শুধু তোমাকে না, তাই তো? আমি সেইভাবে কিছু মিন করিনি। আসলে আমি তো বিবাহিত পুরুষ হয়েও জেনে বুঝে তোর মনে হচ্ছে না আমি তোর জীবনটা নষ্ট করে দিচ্ছি। আসলে অন্যরা যা বলে তা যদি সত্যি হয় তখন কি করবি? গলায় দড়ি দিবি নাকি পুরুষত্বের পরীক্ষা নিবি? ছি, এসব কথা ছাড়ো এখন। খাওয়া দাওয়া করেছো? হুম। চাচু আর চাচিম্মা চলে গেছেন? ভাই বোনেরা? হ্যাঁ, আমার এখানেই খেয়ে গেছেন, জোর করে খাইয়েছি। ভালো করেছো। রাখবো? তোমার ইচ্ছে। তোর নিজের কোনো কথা নেই? হ্যাঁ, সব কথাই তো জানো, নতুন করে কি বলবো? ঘর বাঁধার স্বপ্ন নেই? যদি কোনোদিন অপেক্ষা শেষ হয় তখন না হয় ঘর ভাঙার স্বপ্ন দেখব। এত অভিমান? কার ওপর অভিমান করব? কেন? আমি কেউ না? যখন ফিরবেই না সিদ্ধান্ত নিয়েছো তখন অভিমানের খবর জানতে চাও কেন? আমি ঘর বাঁধতে ভয় পাই মাহা, তাই ফিরতেও ভয় হয়। আমি ফিরে আসার পর যদি তুই কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলিস তখন মুখ দেখাবো কি করে? এমনিতেই গ্রামের লোকজনের সামনে একবার মান ইজ্জত হারিয়েছি, আবার হারাবো? সবাই কি আর এক হয়? আলাদা হলে কি হবে? সেই তো মনের ভেতর অন্যজনকে এখনো বাঁচিয়ে রেখেছিস। মাবিহা এই কথার বিপরীত কোনো কথাই খুঁজে পেল না। ফোন কানে চেপে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। রাহিদ বলল, ধুর বোকা, এখানে এত কান্নার কি আছে? যা হয়ে গেছে সেটা নিয়ে আর কষ্ট পেয়ে লাভ কি? এমন তো না যে তুই এখনো পিছনের চ্যাপ্টারে পড়ে আছিস। জীবন এগিয়েছে, এতদূর এগিয়ে এসে এখন কি পিছনের অধ্যায় নিয়ে পড়ে থাকলে চলে? সামনে এগোবার অধিকার পেলাম কই? এতক্ষণ যে সময় দিলাম তাতেও কি অধিকার দেয়া হলো না, মূল্য দেয়া হলো না? মন থেকে মেনে নিতে পেরেছিস? না পারলে এত সময় দিতাম না, অনেক আগেই ফোন রেখে দিতাম। তাও তো কথা। আচ্ছা, রাত বোধহয় অনেক হলো, এখন রাখি। তোমার ইচ্ছা। বউকে যদি দেখতে চাই, বউ আপত্তি করবে? 100 বার করবে, কারণ তুমি বউকে আমৃত্যু অপেক্ষায় রাখতে চাইছো। এত সাহস আমার আছে? দেখ, শুরুতে তোকে বিয়ে করতে চাইনি, এটা ঠিক। এর পিছনের কারণগুলো কতটা যৌক্তিক তুই জানিস, কিন্তু তারপরও কেন বিয়েতে রাজি হয়েছি সেটা তোকে অন্য এক সময় বলবো। তবে আজ
এই বিয়ে ও সম্পর্ককে মন থেকে গ্রহণ করার পর আমার মনে হচ্ছে জীবনটাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া উচিত। কিন্তু তোর চাওয়ার সম্পর্কে আমি তো সন্দিহান। কেন সন্দিহান? কারণটা তুই জানিস পাগলি? জানি না, তুমি আবার বলো। মারবো চর। এখন ভিডিও কলটা রিসিভ করে আমাকে ধন্য কর। পারবো না, এই মুখ তুমি এত সহজে দেখতে পারবে না। তাই? হুম। ওকে, তাই হোক। তুই অপেক্ষাই কর, তোর জন্য এটাই উপযুক্ত শাস্তি। কট করে লাইন কেটে দিলে মাবিহা মন খারাপ করে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। রিটার্ন কল আসেনি দেখে নিজেও আর কল দিল না। রাত ঠিক 3টের দিকে শামসুল হকের গলার আওয়াজ শুনে ধরফুরিয়ে উঠে বসলো মাবিহা। কান পেতে নিশ্চিত হওয়ার চেষ্টা করলো এটা আসলেই তার মামার গলা কিনা। তখন বিচ্ছিরি ভাষায় দু একটা গালি কানে এলো। অমনি লাফ দিয়ে বিছানা ছেড়ে দরজা খুলে দৌড়ে এলো। ততক্ষণে সাদিয়া ও রাদিয়া দুজনেই কাঁচা ঘুম থেকে ভয়ভীতি মনে নিয়ে বাবার দরজার সামনে এসে দাঁড়িয়েছে। ভয় ও দ্বিধা নিয়েই মাবিহা দরজায় শব্দ তুলে বলল, মামা কি হয়েছে? কাকে বকাবকি করছো? ওই কুলাঙ্গারটা দেশে ফিরতে চাইছে, ওর জন্য আমার মান সম্মান সব হারাবে এবার। একে তো ব্রিটিশ মেয়েকে বিয়ে করেছে, তার উপর বাবা মায়ের আদর শাসন সবকিছুকে তুচ্ছ করে দিয়ে এখন আবার ছি ছি, আমি গ্রামের মানুষের কাছে মুখ দেখাবো কি করে? বড়াপি, তুমি কথা বলো, আমি মামাকে বোঝাচ্ছি। সাদিয়া বাবার এই রাগের কারণ জানে, তাই ফোন হাতে নিয়ে সে দূরেই সরে গেল। যদি ভাইকে বোঝানো যায়। মাবিহা আলগোছে শামসুল হকের হাত ধরে তাকে বিছানায় বসিয়ে 1 গ্লাস পানি বাড়িয়ে দিল। মাঝরাতে মাথা গরম করেছো কেন? আশপাশের যত ঘর আছে সবাই শুনছে। এমন হলে মানুষের ঘুমের ক্ষতি হবে না? আর ঘুম, আমার তো ঘুমও হারাম হয়ে গেল। আমার ঐশ্বর্যাত সন্তান যে এমন পাপিষ্ঠ হবে এটা যদি আগে জানতাম, জন্মের সময় ওকে মেরে ফেলতাম। আমি এত আদর যত্ন দিয়ে বড় করতাম না, পড়ালেখা শিখিয়ে বিদেশ পাঠাতাম না। কি হয়েছে? কি করেছে রাজীব ভাইয়া? ও একটা জঘন্য অপরাধ করেছে, ওর এই অপরাধের কোনো ক্ষমা নেই। আমি বেঁচে থাকতে ওকে ক্ষমা করব না। ওকে বলে দিস তোরা, এ বাড়ির দরজা ওর জন্য বন্ধ। কোনো দিনও যেন ও দেশে না ফিরে, ফিরলে আমি ওকে লাশ বানিয়ে ছাড়ব। মামার সব কথা মাথার উপর দিয়ে গেল মাবিহার। এদিকে মামির কান্নাও বেড়ে গেল। মাবিহা মামিকে শান্ত করতে জড়িয়ে ধরে বসে থাকলো কিছুক্ষণ। রাদিয়াও মাকে সামলাতে পাশে বসলো। সাদিয়া ফিরে এসে ফোন রেখে বাবাকে বলল, আমি ওকে যা বলার বলে দিয়েছি। আমার মনে হয় না আমি ওকে বোঝাতে পেরেছি। এরপরও যদি ও দেশে ফিরে কোনো গন্ডগোল করার সাহস দেখাই, গ্রামের মানুষজন ছিছি করবে। তুমি এক কাজ করো, রাজীব দেশে আসার আগেই রাহিতকে বলো যেভাবেই পারে মাসখানেকের ছুটি নিয়ে যেন দেশে আসে। ও সামনে থাকলে রাজীব কিছুটা হলেও ভয় থাকবে। স্বামীর সংস্পর্শ ছাড়া ফুলসজ্জা কেমন কাটলো ভাবি? বড়াপ্পি ছোটাপ্পি কি বাসর সাজিয়েছিল? ছবি তুলে দিল না যে? বধূ এসে তোমাকে কেমন লাগছে তাও তো দেখতে দিলে না। এক কাজ করি, আমি বরং তোমাকে ভিডিও কল দেই। বিয়ের পর দিন ফ্রেশ ফেসে নতুন কনেকে কেমন লাগছে দেখতে হবে তো। দিব কল? খুব সকালে সাদিয়া ও রাদিয়াকে বিদায় দিয়ে সকালের নাস্তা ও দুপুরের রান্নাবান্না শেষ করে মাত্রই ফোন হাতে নিয়ে বিছানায় বসেছিল মাবিহা। এর মধ্যে স্ক্রিনের মেসেজ চোখে পড়াতে ভীষণ লজ্জা, অপমান ও তীব্র রাগে কেঁপে কেঁপে উঠল শরীর। পরক্ষণেই চোখে পড়ল আরেকটা মেসেজ। কি যেন বলে ওইটাকে? ও, নপুংসক। এমন ছেলেকে বিয়ে করে সুখী হবে তো তুমি? আমি তো না হয় সাদা চামড়ার একটা জাতের মেয়ে পেয়েছি, তোমার কপালে এটা কি জুটলো বলো তো? আমার তো আফসোস হচ্ছে তোমার জন্য। পরপর জ্বালাময়ী দুটো মেসেজ দেখেও রিপ্লাই দেওয়ার প্রয়োজন বোধ করলো না মাবিহা। নম্বরটা ব্ল্যাকলিস্টে ফেলে মেসেজের স্ক্রিনশট তুলে রাখলো। মনকে স্থির করে রাজীব সম্পর্কে যত পুরনো স্মৃতি ছিল সব শিলনোড়ায় পিষে ফেলে মামির শিওরের সামনে শান্ত হয়ে বসে থাকলো মাবিহা। জেবুন্নেসা জানতে চাইলেন, কি হয়েছে? কিছু না। সকাল থেকে কাজ করেছিস, এখন একটু বিশ্রাম নিতে পারতে। এখন ঘুম আসবে না মামি। তোর ভাইবা কবে? আগামী সপ্তাহে। রাহিদের সাথে কথা হয়েছে? না, তোমার ছেলে ফোন করেনি, তার সময় নেই, ব্যস্ত মহারাজ তিনি। ওহো, তাই তো, খুব ব্যস্ততা তার। তুই ফোন করিসনি? গাল ফুলিয়ে বসে রইল মাবিহা। উত্তর দিল না। জেবুন্নেসা কিছু একটা আন্দাজ করে শব্দ করে হেসে উঠে বললেন, বকেছে? না, তাহলে? এমনি।
শোন মা, স্বামী স্ত্রীর সম্পর্কে মান অভিমান আসবে, রাগারাগি, কথা কাটাকাটি, তর্ক বিতর্ক সবই হবে। তাই বলে মান অভিমানের কাছে পবিত্র সম্পর্কের সৌন্দর্য নষ্ট হবে কেন? হ্যাঁ, যে কোনো কথা নিয়ে একজন যদি কিছু বলে ফেলো, অন্যজনের উচিত হবে উক্ত বিষয় নিয়ে স্পষ্ট কথা বলে অযাচিত মান অভিমানকে সুন্দর করে উপড়ে ফেলা। এতে কি হবে জানিস? সম্পর্কে শুধু মজবুত হবে। বিয়ের প্রথম রাতেই তোরা কি নিয়ে ঝগড়া করেছিস সেটা তো আমি জানি না, তাই তোদের মাঝখানে আমি আসবো না। তুই বুঝতার মেয়ে, কি করা উচিত সেটা নিশ্চয়ই জানিস। মামি, ঝগড়া করিনি, তুমিই বেশি ভাবছো। ওহো, ঝগড়া করিসনি? তাহলে এখনই ফোন কর তো, দেখ রিসিভ করে কিনা। এখন কেন? সে হয়তো ঘুমাচ্ছে। অসুবিধা নেই, তুই কল দিয়ে যা, বল যে আমি কথা বলতে চেয়েছি। সেটা তো তুমি নিজেই করতে পারো। কিন্তু আমি চাইছি এখন তুই কলটা কর। এখন তো মাত্রই ভোর হয়েছে ওখানে। কোনো অসুবিধা নেই, ও ফোন রিসিভ করবে, তুই কল কর। অগত্যা মামির ফোন হাতে তুলে হোয়াটসঅ্যাপে ঢুকে রাহিদের নম্বরে ডায়াল করলো মাবিহা। ওপাশে কয়েক সেকেন্ড রিঙ্গিং দেখালো, এরপর স্পষ্ট কণ্ঠে সালাম ভেসে এলো। সালাম শুনে থতমত খেয়ে গেল মাবিহা। তোতলানো কণ্ঠে জবাব দিয়ে ঝটপট বলল। মামির কথা বলবে। পরক্ষণেই ফোনটা জেবুন্নেসার হাতে ধরিয়ে দিয়ে রুম ত্যাগ করলো মাবিহা। ভদ্রমহিলা গা কাঁপিয়ে হেসে ফোন কানে ঠেকিয়ে ছেলের সাথে ভালো মন্দ আলাপে ব্যস্ত হয়ে পড়লেন। দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি করেও ঘুম আসেনি দেখে ফোন হাতে নিয়ে গুটি কয়েক পা ফেলে ছাদে এলো মাবিহা। একপাশে কোনাকুনি করে রাখা দোলনায় বসে কানে ইয়ারবাডস গুজে পছন্দের গান চালু করে দু চোখ বন্ধ করে রাখলো। পাশের ঘরের বেশ কয়েকজন মহিলা মাবিহাকে ছাদে দেখে দূর থেকে একজন বলল, কি রে, শেষ পর্যন্ত এই ঘরেই এলি? সংসার করতে পারবি তো? কিছু বলছো খালা? শুনেছিলাম তো রাহিত নাকি হাফ লেডিস, ওর সাথে ঘর করতে পারবি? ও যে হাফ লেডিস সেটা তুমি দেখেছিলে খালা? আমি দেখব কি করে? ওর আগের বউ না বলে গেল। ওই মেয়ে কি না বুঝে বলেছে। কি বুঝে বলেছে সেটা তো সেই মেয়েই ভালো জানে খালা। তার কোনো আচরণে আমার তাকে হাফ লেডিস মনে হয়নি। ও মা, কি বলিস? একদিনের প্রতি প্রেম উতলে উঠেছে দেখছি। সে তো উঠবেই খালা। ধর্মমতে সে আমার স্বামী, তার প্রতি প্রেম থাকা আবশ্যক। কোনো পরপুরুষের প্রতি তো আর প্রেম দেখাচ্ছি না। এখনকার দিনের ছেলেপোলারা কি চায় বোঝা মুশকিল। টাকা দেখে তোর মা তোকে হিজড়ার গলায় ঝুলিয়ে দিতে পারলো? তোকে তো কুরবানি দিল রে। আমার মা আমাকে কোরবানি দিলেন নাকি জলে ভাসিয়ে দিলেন সেটা আমাদের ব্যাপার, তোমার তো চিন্তা না করলেও চলবে। তুমি তোমার কাজ করো। কার্যসিদ্ধি করতে না পেরে সাঙ্গপাঙ্গদের নিয়ে মহিলাটি ওই স্থান ত্যাগ করলে মাবিহা ফের গানের জগতে হারিয়ে গেল। হঠাৎই শব্দ করে রিংটোন বেজে উঠলে স্ক্রিনে চোখ বুলিয়ে কল রিসিভ করে অভিমানী কণ্ঠে বলল, এতক্ষণে মনে পড়লো? অপেক্ষায় ছিলি? না। তাহলে রাগ তো আমার করার কথা, তুই রেগে আছিস কেন? গত রাতে তুমি ওইভাবে ফোন কেটে দিলে কেন? তো কি করতাম? তুই তো আস্ত একটা হিংসুটে। আমার বউকে দেখতে দিবি না? বিয়ে করা বউকে কি দেখার ইচ্ছে হয় না আমার? হয়, বুঝি। খুব হয়। তাহলে পরে আর কল দাওনি কেন? তুইও তো দিসনি। আমি অভিমান করেছি। আমিও অভিমান করেছি। তোমারও অভিমান আছে? অনেক আছে, তবে আমি কাউকে বুঝতে দেই না। এখন যে আমাকে বললে। তুই তো আমার সব, তাই তোর কাছে কোনো সংকোচ নেই। বিয়ের 16 ঘন্টা পেরিয়ে গেল, এখনও বউকে দেখার সৌভাগ্য হলো না। এখন অন্তত চাঁদ মুখটা দেখার সুযোগ দে। জি না, এত সহজে দেব না। কেন? তুমি জানো না নতুন মুখ দেখতে হলে টাকা দিতে হয়? টাকা? সালামি। তুই আগে আমার পা ছুঁয়ে সালাম কর, তারপর দেব। তার জন্য তোমাকে দেশে ফিরতে হবে, আর তুমি তো দেশে ফিরবে না। যেহেতু দেশে ফিরবে না, সালামও লাগবে না আর বউয়ের মুখও দেখতে হবে না। কত টাকা চাই? যত তুমি দিবে। 1 টাকা? হার কিপটে কোথাকার, লাগবে না সালামি। তোর তো ব্যাংক অ্যাকাউন্ট নেই, বিকাশ, নগদ বা রকেট আছে? নগদ আছে, কিন্তু কেন? দরকার আছে, এই নম্বরেই না? 10 মিনিট পর কল দিচ্ছি। কিছু বুঝে ওঠার আগেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। 10 মিনিট পেরোনোর আগেই নগদ অ্যাকাউন্টে 20,000 টাকার একটা মেসেজ চলে এলো। সে অবাক হয়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে রইল। এরই মধ্যে মেসেজ এলো, সালামি ডান। এখন কিন্তু ফাঁকিবাজি মানব না। মুহূর্তের মধ্যেই
ভিডিও কল চলে এলে মাবিহার হাত পা অবশ্যই এলো। কল রিসিভ করবে কি, নিজের শরীরের কম্পনই সে নিয়ন্ত্রণে আনতে পারল না। অনেকক্ষণ পর আমাকে দেখে কি জড় পদার্থ মনে হয়? মাহা, তুমি ঠিক আছো? নাস্তা করেছো? হ্যাঁ, একটু আগেই। এইটুকু বলে ভাঙা স্বরটা স্পষ্ট করল রাহিদ। একটা মানুষ কত সহজেই তাকে জড় পদার্থ বলে দাবি করেছিল। বলেছিল, হিরো সাজতে চান নাকি নিজের দুর্বলতা লুকাতে চান? একটা নারীকে পরিপূর্ণ সুখ দেওয়ার ক্ষমতা যার নেই, সে দাম্পত্য জীবনের মধ্যে বোঝাপড়া চাইছে। হাস্যকর। আপনি মনে হয় ক্লান্ত। এসব নিয়ে আমরা পরেও আলোচনা করতে পারবো। এখন আপনি ঘুমান। এরপর সেই নারী যেসব কথা বলে তার পৌরুষে আঘাত করেছিল, তাতে আর কোনো ধরনের কথা বাড়িয়ে মেয়েটিকে বোঝানোর ইচ্ছে জাগেনি তার। মেয়েটি তাকে অপমান করেই ক্ষান্ত হয়নি। নিজের বয়ফ্রেন্ড নিয়ে যত আফসোস ও বয়ফ্রেন্ডের ভালোবাসা আর আদর নিয়ে অনবরত বিচ্ছিরি কথা বলতে বলতে শরীরে থাকা বেনারসি খুলে সিলিং ফ্যানে ঝুলে গিয়েছিল। একে তো ভীষণ অপমানে মন জর্জরিত, তার মধ্যে মেয়েটির উদ্ভট কাণ্ডে রাহিদ নিজের পায়ের নিচে ভূমিকম্প অনুভব করেছিল। অনেক বুঝিয়ে ফাঁসির হাত থেকে বাঁচিয়ে বাবা মাকে ঘটনাটা জানিয়ে পরদিন সকালেই নতুন বউকে তার বাবা মায়ের হাতে তুলে দিয়েছিল। সবার সামনে ঘোষণা করেছিল, এই সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব নয়, এখানেই সমাপ্তি টানা উচিত। আমি স্বেচ্ছায় স্বজ্ঞানে তাকে ত্যাগ করলাম। বিষাক্ত স্মৃতি থেকে বেরিয়ে এসে মাবিহার লজ্জাবনত মুখের দিকে তাকিয়ে রাহিদ বলল, থ্যাংক ইউ। কেন? আমার চোখের শান্তি, তৃপ্তি ও মনের ব্যথানাশক ঔষধ হওয়ার জন্য। অযথা এতগুলো টাকা পাঠিয়েছো কেন? আমি কি করব এত টাকা দিয়ে? কিছু না করলে রেখে দিবি, এটা তোর প্রাপ্য। তাই পটানোর ধান্দা না? পটাতে হবে কেন? অলরেডি তোর নামের পাশে আমার নামের সিলমোহর পড়ে গেছে। এখন ছাড়ি, কাজে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। নিজের খেয়াল রেখো। রাজীব যখন দেশ ছাড়ে, মাবিহা সবে 16 বছরের কিশোরী, যার অবুঝ মন সদ্যই প্রেমের বীজ বপন হয়েছিল। তাদের এই প্রেম সম্পর্ককে ঘিরে ছোট ছোট সব অনুভূতির লেনদেন ভাই বোনেরা প্রত্যেকে জানত। শুধু জানতেন না দুই অভিভাবক। লিগ্যাল হওয়ার জন্য ব্রিটিশ মেয়েকে বিয়ে করেছে রাজীব। দুই ভিনদেশি মানুষের সেই সংসারে ছোট্ট একটা কন্যা সন্তানেরও জন্ম হয়েছে। দেশে আসতে রাজীবের এখন আর কোনো বাধা নেই। এজন্যই দীর্ঘ বছর পর নিজ দেশ নিজ এলাকায় এসে পা রেখেছে সে। তবে সে তার স্ত্রী ও সন্তানকে আনতে পারেনি। একাই দেশে এসেছে বিশেষ কিছু কারণে। গ্রামের মেঠোপথ ধরে গাড়ি যখন তাদের বাড়ির দিকে ছুটছিল, তখনই রাস্তায় শাড়ি পরিহিত মেয়েকে দেখে গাড়ি দাঁড় করিয়ে রাজীব বলল, কাইন্ডলি একটু বলবেন শামসুল হকের বাড়িটা কোন দিকে? অনেক বছর পর দেশে ফিরছি তো রাস্তাটা ভুলে গেছি। এখানে ওখানে অনেক কিছু পাল্টে গেছে, কিছুই ঠিকঠাক চিনতে পারছি না। মেয়েটি তার দিকে ঘুরে তাকাতেই রাজীব ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, ও মাই গড, ভাবি তুমি কত পাল্টে গিয়েছো। কোথা থেকে ফিরছো? জি, আপনি কে? চিনতে পারোনি? না। আমি রাজীব, রাজীব বিন শামসুল। মাভিয়া বিস্মিত চোখে আপাদমস্তক রাজীবকে দেখে চোখ দুটো বড় বড় করে সাদিয়ার কথার সত্যতা আবিষ্কার করে। প্রাণপণে ছুটল বাড়ির দিকে। ঠিকানা বলবে কি? তার জন্য এখন যান বাঁচানো ফরজ হয়ে গেছে। ড্রাইভার বলল, কোন দিকে যাব? আপনি ওই মেয়েটাকে ফলো করে এগোন। মাভিয়া বাড়িতে এসে ক্ষান্ত দিল না। বাড়ির বাইরেও বড় গেটটা ভেতর থেকে ভালো মতো আটকালো। ঘরের সামনের দিকের কেসে গেট ও তার সাথে লাগোয়া কাঠের মজবুত দরজাও ভেতর থেকে ভালো মতো আটকে দিল। হুটহাট শব্দ শুনে শামসুল হক ড্রয়িং রুমের সোফা থেকে উকি দিয়ে বললেন, এসেছিস? ভাইবা কেমন হয়েছে? ভালো হয়েছে। এ দিনের বেলা গেট আটকানো দরকার কি? খুলে রাখ, ঘরে আলো বাতাস আসুক। সব জানালা খুলে দাও, তাও দরজা খুলো না, বাইরে শনি আছে। কি বলছিস? চোর ডাকাত এসেছে? এ চোর ডাকাতের চেয়েও ভয়ঙ্কর মামা। আচ্ছা যা, থাকুক এভাবে। তুই তোর মামির কাছে যা। দুপুরের পর থেকে তোর কথা জিজ্ঞেস করে মাথা ব্যথা ধরিয়ে দিয়েছে। আগে কথা বল, তারপর আমাকে চা দে। আচ্ছা। বুকে ফু দিয়ে মামির রুমে গিয়ে তাকে ঘুমাতে দেখে বিরক্ত না করে নিজের রুমে এসে পরনের শাড়ি পাল্টে পরিচ্ছন্ন একটা থ্রি পিস পরল মাবিহা। মাথায় ওড়না চাপিয়ে রান্নাঘরে যেতেই বাইরের গেটে ধুমধাম শব্দ শোনা গেল। শামসুল হক মহাবিরক্তি নিয়ে সোফা ছেড়ে দরজা খুলে বাইরে এসে গেট খুলে মেয়েলি পোশাক আশাকের অচেনা একটা মেয়েকে দেখে বললেন, কাকে চাই? আরে বাবা, আমি রাজীব, আমাকে চিনতে পারছো না? বের হয় এখান থেকে, এখানে তোর মতো অমানুষের জায়গা নেই।
আহা বাবা, আমাকে দেখে তোমার অমানুষ কেন মনে হলো? হ্যাঁ, আমি একটু পাল্টেছি। নিজের জীবনটাকে নিজের মতো করে উপভোগ করতে শিখেছি। আগে ছেলে ছিলাম, এখন মেয়ে হয়েছি। এখন দোষের কি? আমার স্ত্রীর তো এতে কোনো অসুবিধা নেই। তাহলে তোমার কেন অসুবিধা হচ্ছে? তাছাড়া আমি এখানে থাকতে আসিনি, দরকারি কাজে এসেছি। আমার প্রয়োজন ফুরিয়ে গেলে আমি চলে যাব। এখন সরো, ভিতরে ঢুকতে দাও। এভাবে খাম্বার মতো দাঁড়িয়ে থাকলে ভেতরে যাব কি করে? আশ্চর্য, এত বছর পর দেশে ফিরলাম, কোথায় তুমি খুশি হয়ে আমাকে ঘরে নিয়ে যাবে? তা না করে বাইরে দাঁড় করিয়ে অহেতুক শাসনের দ্বার খুলে বসেছো। খবরদার রাজীব, তুই এই বেশি তোর মায়ের সামনে যাবে না। তোর মা হার্ট অ্যাটাক করে ফিরবে। তুই ভেতর যাস না। ধ্যাৎ, ফালতু জ্ঞান দিও না তো। কি বেশ আমার। আর বারবার রাজীব রাজীব করো না। আমি এখন রোজ, আমাকে রোজ বলে ডেকো। দুনিয়া এত আপডেট হয়েছে, তবু তোমাদের চিন্তা ভাবনার পরিবর্তন এলো না। এখন ওই সেই 80-র দশকের নিয়ম ধরে বসে আছো। রাজীব, আর এক পা এগোলে আমি তোর ঠ্যাং ভেঙে দেব। অহেতুক ঝামেলা করো না বাবা, আমি এখানে নাটক দেখতে আসিনি। তোর এত পরিবর্তন হয়েছে, এত অধোপতন, তোকে তো জেলে ভরে দেওয়া উচিত। দাঁড়া, আমি এখনই গ্রামে মানুষ জড়ো করছি। রাগে ও অপমানে শামসুল হক গ্রামের মানুষ ডাকার সিদ্ধান্ত নিলেও কিছু পথ এগিয়ে ফিরে এলেন। এই সত্যি সবার সামনে তুলে ধরবেন কি করে? গলা ফাটিয়ে মাকে ডাকতে ডাকতে ঘরে চলে এলো রাজীব। মাবিহা রান্নাঘর থেকে বের হওয়ার সাহস পেল না। কোনো মতে ক্যাবিনেট ধরে নিজেকে শক্ত পায়ে দাঁড় করিয়ে রাখল। মাবিহা দ্রুত গতিতে পা ফেলে নিজের রুমে এসে সাদিয়া ও রাদিয়াকে ফোন করে শনি আসার দুঃসংবাদ জানিয়ে অনবরত রাহিদের নম্বরে কল দিয়ে গেল। জানে এটা তার কাজের সময়, তবুও অবিরত কল দিতে দিতে ব্যর্থ হয়ে মেসেজ লিখল। রাজীব ভাইয়া দেশে ফিরেছে? রাজীবের এই পরিবর্তন সম্পর্কে কোনো ইঙ্গিত দেওয়ার সাহস হলো না মাবিহার। একটা সময় জেবুন্নেসার আর্তনাদ কানে এলে মাবিহা আর বসে থাকতে পারল না। ছুটে এসে দেখল হুইল চেয়ারে ভর দিয়ে ভদ্রমহিলা ততক্ষণে ছেলের সম্মুখে এসে দাঁড়িয়েছেন। মাবিহা মামিকে সরাতে চেয়ে বলল, তুমি উঠে এলে কেন মামি? রুমে এসো। থাম, ওর বাহাদুরিটা দেখতে দে। হাতের সাহায্যে চেয়ার টেনে রাজীবের সামনে দাঁড়িয়ে তাকে ভালো মতো দেখে বললেন, এই দিন দেখার জন্য তোকে লন্ডনে পাঠানো হয়েছিল? তোর পেছনে এত টাকা খরচ করা হয়েছিল? কেমন মা, কি দিন দেখছো? এটা একদম স্বাভাবিক। লন্ডনে জেন্ডার পরিবর্তন ও সমকামিতা পান্তা ভাতের মতো সাধারণ বিষয়। তোমরা এখনো সেকেলে রয়ে গেছো। জেবুন্নেসা ছেলের মুখের দিকে থুথু ছুঁড়ে বললেন, আধুনিকতার নামে নোংরামি তোর মস্তিষ্কে প্রবেশ করেছে। তোর বিবেক, তোর শিক্ষা সবকিছু পৌঁছিয়ে দিয়েছে। তোর ভেতর থেকে ক্ষুধা ভীতি হারিয়ে গেছে। ধর্মীয় শিক্ষা দীক্ষা, এমনকি সমাজের রীতিনীতি সবকিছুকে তুচ্ছ করে নামমাত্র আধুনিকতার পোশাক মা করে আক্রমণে তুই বনের পশু চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠেছিস। আমাদের শিক্ষা, সমাজ, ধর্ম এসবকে একদমই সাপোর্ট করে না, অথচ তুই নিজেকে পচিয়ে নোংরা বানিয়ে এখন আবার দেশে পা রেখেছিস যেন তোর মস্তিষ্ক নোংরা থাকা নোংরামির অন্যর মাঝে ছড়িয়ে দিতে পারিস। এজন্যই তুই এক্ষুনি বাড়ি থেকে বের হ, নইলে এই গ্রামের মানুষ পিটিয়ে তোর পিঠের ছাল চামড়া তুলে নিবে। এই সমাজের শিক্ষিত মানুষজন আধুনিকতাকে পছন্দ করলেও নোংরামি পছন্দ করে না। জানো, এই সার্জারির পিছনে আমার কত পাউন্ড খরচ করতে হয়েছে? নিজেকে ছেলে থেকে মেয়ে হিসেবে গড়ে তুলতে কত পরিশ্রম করতে হয়েছে? কিছুই জানো না। জানবে কি করে? তোমাদের তো এসব সম্পর্কে কোনো ধারণাই নেই। যাই হোক, এত কথা বলে লাভ নেই। যে কাজে এসেছে সেটা বলি। রাজীব হিল পরিহিত পায়ের গটগট শব্দ তুলে সোফায় বসে হাতের ভ্যানিটি ব্যাগ একপাশে রেখে মাবিহাকে বলল, হ্যালো সুইট ভাবি, আমাকে এক গ্লাস শ্যাম্পেন দিতে পারবে? কথাবার্তা শুরুর আগে নিজেকে একটু চাঙ্গা করে নিতে চাই। শ্যাম্পেনটা আমার লাগেজেই আছে, বের করে নাও কষ্ট করে। কেন? আমি কেন দেব? আপনার হাত নেই? সার্জারি করে কি অঙ্গ প্রত্যঙ্গের সাথে হাতটাও কেটে ফেলেছেন? তুমি তো ভীষণ চালাক আছো। গুড, ভ্যারি গুড। আচ্ছা ছাড়ো, শ্যাম্পেন লাগবে না। এক কাপ ব্ল্যাক কফি দিতে পারবে না? জি না, আমি তাও পরবো না। আমার এই হাত দিয়ে আমি কোনো অমানুষের জন্য কফি কেন, এক গ্লাস পানিও ঢেলে দিতে পারবো না। আরে বাবা, তোমরা এমন ব্যবহার কেন করছো আমার সাথে? আমার অন্যায়টা কি? অপরাধ কি জানিস না? নিজেকে এখনো তুই ধোয়া তুলসী পাতা মনে করিস? আমি না হয় দোষী, তোমার বৌমা কি একদম সতী সাবিত্রী? কি বলতে চাইস তুই? তোমার ওই নাটক পাস বৌমাকে জিজ্ঞেস করো, বিয়ের আগে কজন পুরুষের সাথে তার সম্পর্ক ছিল। যে মেয়ে কয়েক বছর আগেও আমার হাত ধরে ঘর বাঁধার স্বপ্ন বুনেছে।
সে এখন আমাকে 1 কাপ কফি দিতেও কার্পণ্য করছে। ভাবা যায় একটা মানুষের কত রূপ। অতীত ও বর্তমান দুটোর মধ্যে বিস্তর ফারাক। হ্যাঁ, আমি মন দিয়ে ঠকেছি, কিন্তু বিবেক ও মনুষ্যত্বকে পচাইনি। কার রূপ কেমন সময় সেটা খুব ভালো করেই জানে। অযথাই আমার পেছনে লাগতে এসো না। আরে বাস, বলে কি, চোখে মুখে তো একেবারে আগুন দেখা যাচ্ছে। দিন দিন তুমি যে এমন ভয়ঙ্কর সুন্দর হচ্ছ, সেটা যদি আগে জানতাম নিজেকে কোনোভাবেই ঠকাতাম না। তুই ওকে আর একটা বাজে কথা বলবি না। বাজে কথা বলবো না, তবে একটু তো ছুতেই পারি, তাই না? আফটার অল আমাদের সম্পর্ক এখন অনেক পাল্টেছে। কি বলো ভাবি? খবরদার আমাকে ছোঁয়ার দুঃসাহস করবি না। এতক্ষণ ধরে অনেক কথা সহ্য করেছি, মুরব্বি দুটো মানুষের মুখের দিকে তাকিয়ে। আর পারবো না। তোর মতো জানোয়ারকে 1 মিনিটও সময় দেওয়া অনুচিত। তুইও আমি তোকে 10 মিনিট সময় দিলাম। এর মধ্যে যদি বাড়ি থেকে বের না হস, আমি বাড়িতে পুলিশ ডাকবো। তুই কি জানিস, একবার যদি মিডিয়ার সামনে নিউজটা যায়, তোর লন্ডনে ফেরা কঠিন হয়ে যাবে। আহা ললনা, তোমার হাত তো মাখনের মতো নরম। ওই হাত দিয়ে বেশিক্ষণ আমাকে আঘাত করতে পারবে না গো। ওর চেয়ে বরং একটু আদর যত্ন করো, স্বামীর শূন্যতা পুষিয়ে দিব। এমন অপ্রীতিকর কথা শুনে মাবিহা এভাবে দাঁড়িয়ে থাকার মতো মনের জোর পেল না। হাত ছেড়ে দৌড়ে পালালো। শামসুল হক দাঁড়িয়ে না থেকে ছেলের পিঠে লাঠি ভাঙার প্রস্তুতি নিলেন। সোফার সামনে থাকে ছোট্ট টি টেবিল দিয়ে ছেলেকে আঘাত করতে গেলেন, অথচ রাজীব মুহূর্তেই ঘুরে দাঁড়িয়ে বাবাকে থামিয়ে নিজেই বাবার দিকে চড়াও হলো। জীবনেশা জোরে সোরে চিৎকার দিলে মাবিহা আবারও সামনে এলো। ততক্ষণে এখানে রক্তারক্তি কাণ্ড ঘটে গেছে। উপায়ন্তর না পেয়ে আগে নিজের মামিকে নিরাপদ দূরত্বে নিয়ে গেল মাবিহা। রুমের ভেতর আটকে রেখে ফোন হাতে ধরিয়ে বলল, কাছে পিঠে যে বা যারা আছে পরিচিত, সবাইকে ফোন করে এখানে আসতে বলো। এরপর ঝটপট নিজের ফেসবুক অ্যাকাউন্টটা থেকে লাইভে গিয়ে সমস্ত ঘটনার বিবরণ দিতে লাগলো। শক্তপোক্ত টেবিলে রাখাতে শামসুল হক ওখানেই নিতে গেলেন। মাবিহা ফোনের ক্যামেরা রাজীবের দিকে তাক করে মোবাইলটা একটা নির্দিষ্ট জায়গায় রাখলো। সেই সময় রাজীব তাকে টেনে হিঁচড়ে সোফার উপর ফেলে দিয়ে বলল, খুব সাহস হয়ে গেছে না আমাকে শাসাও? এখন বাঁচবে কি করে? কে বাঁচাবে তোমাকে? তোমার ওই হিজড়া স্বামী? আরে ও তো একটা কাপুরুষ। বিয়ে করা বউকে জবরদস্তি করে পুরুষ দেখাতে পারে না, অথচ ডিভোর্স দিয়ে সমাজের চোখে ভোলা বলা সাজতে পারে। ওই ইডিয়ট কি জানে ওর আগের বউকে আমি উস্কে দিয়েছিলাম? কথা শেষ করে রাজীব ডান হাত দিয়ে মাবিহার গাল চেপে ধরে বলল, জেন্ডার বলেছি তো কি হয়েছে? মেয়েদের প্রতি তীব্র আকর্ষণ এখনো আছে। এখন আমি তোমার সাথে যা ইচ্ছে তাই করতে পারি। কি করবি তুই? একটু জোরাজুরি, একটু নোংরামি, এরপর এরপর তো সব খেল খতম। কি বলতে চাও তুমি? রিটার্ন টিকিট কেটে এসেছিস? দরজায় কিন্তু দজ্জাল দাঁড়িয়ে আছে। রাজীব সোজা হয়ে দাঁড়ালে মাভিয়া ঠোঁটে সাহসী হাসি ফুটিয়ে তুলে 1 সেকেন্ডও সময় ব্যয় না করে পরনে ওড়না রাজীবের হাত পা বেঁধে গেল, তবে শক্তি দিয়ে কুলিয়ে উঠাতে পারল না। বাইরে থেকে মানুষের শোরগোল ভেসে এলে যান বাঁচাতে রাজীব তাকে ধাক্কা দিয়ে ফেলে সামনের দরজা দিয়ে দৌড় দিল। সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে গ্রামের মানুষজন ঘরে ঢুকে একদল তরুণ শামসুল হককে ধরাধরি করে হাসপাতাল ছুটল। আরেকদল মাভিয়ার কাছে ঘটনার বিস্তারিত জানতে চাইল। ক্লান্ত মাভিয়া একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে সোফায় মাথা হেলিয়ে দিতেই ফোন বাজল। রিসিভ করে একাধারে সব ঘটনা খুলে বলে ভীষণ লজ্জা ও অপমানে ফুপিয়ে ফুপিয়ে বলল, কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না। একা ফেস করার মতো মনের জোর আমার ছিল না, তাই বাধ্য হয়ে লাইভে সব বলে দিয়েছি। এখন তো মিডিয়া পেছনে পড়বে। এটা নিয়ে যদি কোনো ধরনের নেগেটিভ নিউজ হয়, মান সম্মান আর কিছু থাকবে না। এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। মাহা, ভালো করেছিস। ভয় না পেয়ে সাহস দেখিয়ে এইটুকু সময়ে যে সাহসী পদক্ষেপ নিয়েছিস সেটা প্রশংসার যোগ্য। আমি হলে ওকে জানে মেরে ফেলতাম। ও কি এখনো আছে? না, পালিয়ে গেছে। আমি এখন কি করব? বড় আপি ছোট আপি কাল আসতে পারে। আমার ভীষণ ভয় হচ্ছে, ও যদি আবার আসে। ভয় পাস না, আমি আমার পরিচিত একজন এসআইকে বলছি, বাড়িতে পাহারার ব্যবস্থা করে দিবে। তুমি আসতে পারবে না? দেখি কাল পরশুর মধ্যে যদি টিকিট কাটতে পারি চলে আসবো। রাতের দিকে যখন লোকাল থানার এসআই এলো, পরিস্থিতি একটু স্বাভাবিক হলো। যারা শামসুল হককে হসপিটালে নিয়ে গিয়েছিল তারাও ফিরে এলো। অসুস্থ মানুষটাকে আগে সব ধরনের ঝুটঝামেলা থেকে দূরে সরিয়ে বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করে দিল মাবিহা। এরপর পুলিশের লোকজনকে চা নাস্তা দিল। ধীরে ধীরে মাবিহার কাছ থেকে সব তথ্য নিয়ে এসআই মারুফ বলল, আপনি ফেসবুকের লাইভটা ডিলিট করে দিন। দেশের পরিস্থিতি জটিল হয়ে যেতে পারে, সেই সাথে আপনার ফ্যামিলিরও একটা দুর্নাম হতে পারে। আমি ওটা সন্ধ্যায় ডিলিট করেছি।
তবে আমার মনে হয় না এই দুর্নাম আর কেউ ঠেকাতে পারবে। আসলে তখন পরিস্থিতি এত জটিল ছিল, আমি কোনো উপায় খুঁজে না পেয়ে বাধ্য হয়ে গেছিলাম লাইভে যেতে। বিপদের সময় উপস্থিত বুদ্ধি সবার থাকে না, তবুও আপনি পেরেছেন। এমন অনেক অন্যায় ঘটনা এই সমাজে ঘটে, যেগুলো কিছু বিবেকহীন মানুষ গোপন রেখে এই ধরনের অন্যায়কে ইনডিরেক্টলি সাপোর্ট করে যায়। সমাজের প্রতিটা মানুষই নিজের সম্মান ও পরিবারের সম্মানের কথা ভেবে অন্যায়ের প্রতিবাদ করতে ভয় পায়। আর এসব যারা নীরবে লুকিয়ে রাখে, তারা শুধু সাপোর্টই দিচ্ছে না, ঘৃণিত সব কাজকে সহজ করে দিচ্ছে। এদের জন্যই সমাজটা ধ্বংসের দিকে যাচ্ছে। মান সম্মানের ভয় সবারই আছে, তাই বলে অন্যায়কে অন্যায় বলার মতো মানসিকতা থাকবে না। রাজীব এসেছিল কেন? সেটা বলেনি। আপনার কি ধারণা ও আবার আসতে পারে? মনে তো হচ্ছে ও নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে এসেছিল, নয়তো এত বছর পরেও দেশে কেন ফিরবে? সেটাই, এমনিতেই সবার সাথে তার সম্পর্ক ভালো, ঝগড়াঝাটি নেই তো। ও যেদিন ব্রিটিশ মেয়েকে বিয়ে করেছিল সেদিন থেকে মামা মামির সাথে ওর সম্পর্ক স্বাভাবিকের চেয়ে একটু দূরত্বে চলে এসেছিল। যদিও ও প্রায় ফোন করত, কিন্তু মামা মামির অভিমানকে টলাতে পারেনি। তাছাড়া ও লন্ডনে যাওয়ার আগে আমাদের একটা সুন্দর সম্পর্ক ছিল, যার অমর্যাদা ও নিজে করেছে। আর এখন হয়তো হুট করে ওর ভাইয়ের সাথে আমার জড়িয়ে যাওয়া মানতে পারেনি বলেই কোনো একটা ঝামেলা বাঁধাতে এসেছে। আপনি কি শিওর? এটা কমন সেন্স ভাইয়া, ফ্যামিলির সবারই এরকম একটা ধারণা আছে, আর এই ধারণা হওয়া অস্বাভাবিক কিছু না। সেটা কি? কিছু মানুষ নিজের দোষ অগোচরে রেখে অন্যায়ের দোষ খুঁজে বেড়াতে উস্তাদ। আমি বরং এখন আসি, থানায় জরুরি কাজ আছে। কোনো সমস্যা দেখলে বাকিদের জানাবেন, ওরা তো আছে। মাবিয়া ঘাড় নেড়ে সম্মতি জানালে মারুফ বিদায় নিয়ে চলে গেল। একে একে সবাই বিদায় নিলে সম্পূর্ণ ঘর ফাঁকা হয়ে গেল। জেবুন্নেসা অসহায় মুখে ছেলের বউকে এক নজর দেখে বললেন, তুই কোনোদিন বলিসনি কেন? হ্যাঁ, রাজীব তোকে ঠকিয়েছে। আমি সব ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছিলাম মামি। ওই অমানুষটা কি করে পারলো এমন করতে? আমার তো ওকে নিজের সন্তান হিসেবে কল্পনা করতেই পারছে কি যখনও চিন্তা ভাবনা। এমন করে মানুষ বদলায় মাহা? আমাদেরকেই কেন এমন ছেলের অভিভাবক হতে হলো? সব দোষ আমাদের, সব ব্যর্থতা আমাদের। আমরাই পারিনি ওকে মানুষ করতে। নয়তো একই মায়ের পেটের সন্তান হয়ে কেন ওই একজনকে এত আলাদা ও নোংরা মন মানসিকতা হতে হলো? মামি, তুমি কেন নিজেদের দোষী ভাবছো? এখানে তোমাদের কোনো দোষ নেই। কেউ যদি নিজের শিক্ষা, বিবেক, মনুষ্যত্ব ও ধর্মীয় জ্ঞানকে সঠিক রাস্তায় ব্যয় না করে, সেটা তার ব্যর্থতা। এখানে তোমার কি করার আছে? তোমরা তাকে বোঝাতে পারবে, শিক্ষার সুযোগ করে দিতে পারবে, ধর্মীয় শিক্ষা দীক্ষা সব দিতে পারবে, কিন্তু সেই সব জ্ঞান সঠিক কাজের পেছনে ব্যয় করবে ব্যক্তি নিজে। সেক্ষেত্রে কেউ যদি ভুল পথে যায়, সেটা একান্তই তার ত্রুটি বিচ্যুতি। মামি, প্লিজ তুমি অকারণে নিজেদের দোষী ভেবো না। সত্যি বলতে এখানে সম্পূর্ণ দোষ রাজীব ভাইয়ার ভুল চিন্তা ভাবনা। সে নিজেকে আধুনিকতার নামে নোংরা বানাতে চেয়েছে, তাই ওই পথে পা দিয়েছে। তাই বলে এভাবে পাল্টাবে? আল্লাহ সৃষ্টিতে একটা সৌন্দর্য আছে, নির্দিষ্ট একটা গতি আছে, তা কি বুঝবে না? এমন করে পাল্টিয়ে ও তো নিজেকে পাপী বানিয়ে ছাড়লো। ওই যে বললাম, ওর মধ্যেই সেই জ্ঞানটাই নেই, যা থাকলে একজন মানুষ এত নিকৃষ্ট হয় না। এখন এইসব কথা বাদ দিয়ে একটু ঘুমাতেও পারো। এখন ঘুম আসবে? তোর মামার যা অবস্থা। মামা ঠিক হয়ে যাবে মামি, টেনশন করো না তো। রাত 10টায় নিজের মা বাবাকে দেখে ভয় থেকে কিছুটা রেহাই পেল মাবিহা। মুরব্বীদের সবাইকে রাতের খাবার খাইয়ে এক জায়গায় বসিয়ে নিজের জন্য 1 কাপ চা ও 2 পিস পাউরুটি নিয়ে রুমে এলো। সারাদিনের ধাক্কায় শরীর দুর্বল হয়ে পড়েছে। ভারী খাবার গলা দিয়ে নামছে না এখন আর। তবুও খেতে হবে, বাঁচতে হবে। নিজেকে শক্ত রাখার জন্য এইটুকু খাবার না হলেই যেন নয়। অনেকক্ষণ মেয়ের কোনো সারা শব্দ না পেয়ে সুলতানা হক রুমের দরজায় শব্দ তুলে বললেন, ঘুমিয়ে পড়েছিস মাহা? ঘুমাইনি আম্মু, কিছু দরকার? হ্যাঁ, একটু বাহিরে আয়। কি হয়েছে, কিছু লাগবে? এখানে থাকতে পারবি তুই? কেন, কি সমস্যা এখানে? কি সমস্যা দেখছিস না? তুই আমার একমাত্র মেয়ে, সব সময় ঝামেলায় জড়িয়ে তোর যদি কোনো ক্ষতি হয়, তার চেয়ে সকালে চল আমার সাথে, কিছুদিন ওখানে থাকবি। সাদিয়া রাদিয়া আসছে, ওরা এই ঝামেলা সামলাবে। অসম্ভব মা, আমি এত স্বার্থপর হতে পারবো না।
বিয়ে দেওয়ার আগে চিন্তা করনি এসব? তখন কি আর জানতাম রাজীব এই জঘন্য রূপে ফিরে আসবে? আম্মু, মামা মামি দুজনেই অসুস্থ। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। আমাকে নিয়ে তোমার চিন্তা হওয়া স্বাভাবিক, কিন্তু তুমি একবার ভেবে দেখো আমার এখানে থাকাটা কতটা জরুরি। এটা আমার স্বামীর বাড়ি আম্মু, আমি এখান থেকে এভাবে পালাতে পারি না। তুই যা ভালো বুঝিস। আমি ভেবেছিলাম এই বিয়েটা তোর গলার কাটা হয়ে গেছে, সেরকম কিছু হয়নি দেখে শান্তি লাগছে। তাছাড়া এইটুকু বয়সে সম্পর্ক ও সংসার নিয়ে তোর এই সিদ্ধান্ত আর চিন্তা ভাবনা আমাকে অনেক নির্ভর করলো আজকে। আমার ভাই ভাবি দুজনেই কাছেই আমি অনেক ভাবি ঋণী। যাও তো, ঘুমাও গিয়ে। কিছু বলার থাকলে সকালে বলো। ওমা, আমি তো ভাবলাম রাতটা তোর পাশে থাকবো। আম্মু, ঘরে কি জায়গার অভাব? তোমার ভাবির কাছে যাও। ফোন একবার কেটে গিয়ে আবার বেজে উঠল। সুলতানা হক সেদিকে দৃষ্টি দিয়ে বললেন, ফোন রিসিভ কর। তুমি যাবে কি না? যাচ্ছি তো, তুই ঘুমা তাড়াতাড়ি, বেশি রাত জাগিস না। আচ্ছা রে বাবা, যাও না। কোনো মতে ঠেলে ঠুলে মাকে রুমের বাইরে পাঠিয়ে দরজা আটকে দিল মাবিহা। নিজেই এমন অহেতুক লজ্জার কথা ভেবে একা একা হেসে উঠে ফোন কানে ঠেকিয়ে সালাম দিল। সালামের জবাব দিয়ে রাহিদ বলল, এতক্ষণ লাগলো ফোন তুলতে? আম্মু পাশে ছিল তো। তো ও মা, আমার বুঝি লজ্জা করে না? হায় হায়, তোর এত লজ্জা? কই দেখি। না দেখলে হয় না? না, হয় না। বউয়ের লজ্জামাখা মুখ দেখার মধ্যে কত আনন্দ জানিস? না মশাই, জানি না। মাবিহা ঠোঁটে দুষ্টু মিষ্টি হাসি নিয়ে নিজের বৈধ পুরুষের দিকে অপলক চেয়ে থাকলো। আর ওই চেহারা দেখার পর তার অনুভূতি হলো ভেতরে ভয় ডর কিচ্ছু নেই। রাহিদ নিজেও স্ত্রীর লজ্জামাখা মুখের মায়ায় নিশ্চুপে ডুবে ভেসে যেতে লাগলো। মাবিহা স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, তুমি এমন স্যুটকোট পরে সাহেব বাবু সেজে বসে আছো কেন? বলবো? না, বলি। আরে বলো না। কারো বিয়ে? ধরে নে আমারই বিয়ে। কি বললে তুমি? আবার বলো। সত্যি। ফান করো আমার সাথে? তুমি জানো আমি কত টেনশনে আছি। ভয়ে আমার ঘুম হারিয়ে গেছে। আর তুমি আসছো আরেক বিয়ের খবর শোনাতে। দেশে ফিরো একবার, তোমাকে আমি বোঝাবো। কি বোঝাবি? বিয়ে করার স্বাদ। আচ্ছা আচ্ছা, তাই হোক। তবে পরশু সকাল ঠিক 10টায় আমি তোর সামনে থাকবো, ইনশাল্লাহ। তুমি আসছো? কি মনে হয় মজা করছি? এত তাড়াতাড়ি কি করে সব ম্যানেজ করলে? কিছুই ম্যানেজ করতে হয়নি, শুধু ইমার্জেন্সি টিকিট কনফার্ম করতে হয়েছে। তোমার বিজনেস? লোক আছে, ওরা দেখবে। ফ্লাইট কখন? আরও 3-4 ঘন্টা পর। আমি এক্ষুনি বাসা থেকে বের হব। মাহা, বাবা মাকে বলিস। আচ্ছা, ফ্লাইটের আগে ফোন দিও। এই না, কল কাটার দরকার নেই, তুমি কথা বলতে বলতে বের হও। ফ্লাইটের আগ পর্যন্ত লাইনে থাকো। চোখ যদি ফোনে থাকে আমি সব আনলক রেখেই বেরিয়ে যাব। শেষে চোর এসে আমার সব কিছু চুরি করে নিয়ে যাবে। নিয়ে যাক সব কিছু, শুধু তুমি আস্ত থাকলেই হলো। আবারও হেসে উঠে কথা বলার ফাঁকেই নিজের প্রয়োজনীয় জিনিসপত্র বারবার চেক করে বাসা লক করে গাড়িতে উঠল রাহিদ। স্ক্রিনে তাকিয়ে মাবিহা সব কিছুই দেখল। গাড়ি স্টার্ট দিলেও সেই ঠোঁটে প্রশান্তির হাসি ফুটিয়ে বলল, তোমাকে দেখলে মনেই হয় না তুমি 35। খোঁচা মারছিস? একদমই না। রবের নিকট 100 কোটি শুক্রিয়া, তোমার মতো একটা চমৎকার মনের মানুষকে তিনি আমার জন্য হালাল করেছেন। এইটুকু মেয়ে এত পাকা পাকা কথা বলতে জানে? এইটুকু বলে কি বোঝাতে চাও আমি বাচ্চা? না রে বাবা, তুই বাচ্চা নস, তুই হচ্ছিস আমার ভবিষ্যৎ বাচ্চার মা। যান বাঁচানোর জন্য বনে জঙ্গলে লুকাতে গিয়ে রাজীব আবিষ্কার করল নিজের প্রয়োজনীয় সবকিছু সে বাড়িতেই ফেলে এসেছে। রাত তখন গভীর। রাজীব নিজের ফোনের মধ্যে থাকা বাংলাদেশের সিমটা ওপেন করার আধ ঘন্টা পরই তার ব্রিটিশ বউয়ের কল চলে এলো। সিমটার সাথে আনাতে কাজ হয়েছে, নয়তো এখন তার কপাল চাপড়ানো লাগতো। বনে জঙ্গলে থাকা শিয়ালের দু একটা ডাক কানে আসতে রাজীব প্রথমে ধরফরিয়ে উঠল। এরপর স্থির হয়ে কল রিসিভ করতে ওপাশ থেকে সানিতা ইংরেজিতে বলল, তুমি এখন কোথায়? কতক্ষণ ধরে ট্রাই করছি যোগাযোগ করার। ভীষণ ঝামেলায় পড়ছি। এদেশের মানুষ জেন্ডার পরিবর্তন করা ব্যক্তিকে আগে কখনো দেখেনি, আর এসবের পক্ষেও না। গ্রামের মানুষ পারলে আমাকে প্রাণে মেরে ফেলে। জান হাতে নিয়ে পালিয়েছি। তোমাকে আমি আগে বলেছিলাম দরকার নেই এসবের। তুমি তো বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ অনুভব করতে, তবুও কেন যে এসব করতে গেলেই। একটা উপায় বলো ডার্লিং, ফেঁসে আছি আমি। কি উপায় বলবো? আমি আমার লাগেজ ও পাসপোর্ট ওখানে ফেলে এসেছি। ওগুলো ছাড়া তো টিকিট কনফার্ম করতে পারবো না।
ফিরতেও পারবো না। বাড়িতে গিয়ে নিয়ে এসো। হ্যাঁ, ওখানে যাই আর নিজের বিপদ দেখে আনি, তাই তো? পাসপোর্ট ছাড়া ফিরবে কি করে? সেটাই ভাবছি। তুমি কেন যে দেশে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠলে? তুমি বুঝবে কি, জান প্রাণ দিয়ে যাকে ভালোবেসেছিলাম সে এখন অন্য কারো। এটা এত সহজে হতে দিব না। তুমি এখন কি করতে চাইছো? সেটাই করব যা ভাইয়ার আগের বউয়ের সাথে করেছি। তুমি বরং ফোন রাখো, টেনশন করো না একদম। কি হয় না হয় সব জানাবো আমি। এখন রাখি। আচ্ছা, সাবধানে থেকো। দেখো আবার প্রাঙ্গণকে দাগা দিতে গিয়ে তুমি নিজের বিপদ ডেকে এনো না। তোমার মাথা একদম আউলে গেছে, আর আমি তোমার মতো একটা পাগলকে সাপোর্ট দিচ্ছি। রাজীব ফোন রেখে কিছুক্ষণ ওখানে বসেই ভাবল। এরপর চুপিসারে ফের আগের রাস্তা ধরে হাঁটতে শুরু করলো, যে পথে এখানে এসেছিল। এখন বাড়ির সবাই গভীর ঘুমে। চুরি ডাকাতির মোক্ষম সময় এটা, কেউ কিচ্ছু টের পাবে না। বাড়ির সীমানা পর্যন্ত আসার আগেই কিছু পথ দূরে এসে হাঁটার গতি ধীর করলো রাজীব। চারিদিকে পুলিশের লোকজন ছড়িয়ে ছিটিয়ে আছে। এ কোন বিপদ? এদের ডিঙিয়ে নিজের জিনিসপত্র সে উদ্ধার করবে কি করে? ভাবতে ভাবতে দূরে থেকেই একটা ইটের টুকরো হাতে নিয়ে ঝোপঝাড়ের দিকে ছুঁড়ে মেরে নিজেকে আড়াল করে লুকিয়ে পড়ল। রাজীব এবার সাহস নিয়ে সামনে এলো। লোকটার হাতটা আলগোছে ধরে হাতের মধ্যে চুমু খেয়ে বলল, হবে নাকি একবার? লোকটার চোখ চকচক করে উঠল। এমন সুন্দর চেহারা ও গড়নের মেয়ে সে আগে দেখেনি। কিছু লোভ, কিছু লালসা তার মধ্যে দানা বাঁধল। সে আগ্রহী হয়ে বলল, কেন হবে না? তাহলে চলুন আড়ালে যাই। বাড়ির শেষ সীমানার একপাশে লোকটাকে এনে সময় নষ্ট না করে ইটের টুকরো দিয়ে আঘাত করে তাকে ওখানেই অজ্ঞান করে টুপ করে দেওয়াল টপকে ভেতরে প্রবেশ করলো রাজীব। কিছুক্ষণ আগে রাহিদের ফ্লাইট হয়েছে, তাই ফোন রেখে নিশ্চিন্তে দুচোখ কেবল বন্ধ করলো মাবিহা। এর মধ্যেই টুপ করে একটা আওয়াজ হলো কাছে পিঠে, প্রথমে আস্তে, এরপরে জোরে। মাবিহা ভাবল পুলিশের লোকজন হয়তো কারো কিছু দরকার, হয়তো কিছু চাইতে এসেছে। তাদেরকে আবারও চা দেওয়া উচিত ছিল। সে ফোনের মধ্যে ডুবে থাকায় এই দিকটা ভুলেই গিয়েছে। যেহেতু পুলিশের লোক আছে, ভয় পাওয়ার প্রশ্নই আসে না। দ্বিধাহীনভাবে এগিয়ে গিয়ে দরজা খুলল, কিন্তু আশ্চর্য, কেউ নেই। সে গেটের বাইরে দাঁড়িয়ে থাকা ফোর্সের একজনকে ডেকে বলল, আপনাদেরকে চা দেব? গেট খুলে একজন তখন ভেতরে এলো। মাবিহাও ডানে বামে না তাকিয়ে সামনে এগিয়ে বলল, কিছু লাগবে? আমাদের সাথের একজনকে খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছেন না মানে কি? কোথায় গেলেন উনি? সেটাই তো ম্যাডাম, এখানে কিছুক্ষণ আগে ধূপধাপ শব্দ হচ্ছিল। আমরা ভেবেছিলাম চোর এসেছে। খুঁজতে বেরিয়ে ফিরে দেখি একজন নেই। ভালো করে খুঁজুন, হয়তো আশেপাশেই আছেন। এখান থেকে এত রাতে কোথায় যাবেন উনি? হয়তো বাথরুম পেয়েছে। আপনারা ওনাকে খুঁজুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। মাবিহা দরজা আটকে রান্নাঘরে এসে গ্যাস অন করে চুলোয় চা বসালো। অমনি পিছন থেকে গলার কাছে ছুরি ধরে তাকে একদম নির্বাক করে দিয়ে রাজীব বলল, আমার ব্যাগপত্র কোথায়? মাবিহা ভূতপ্রেত দেখেও জীবনে এত ভয় পায়নি যত ভয় রাজীবকে দেখে পেল। ফাঁক ফোকর দিয়ে পালানোর আগেই রাজীব ছুরিটা একদম গলায় ছুঁয়ে রেখে বলল, এখনই সব বের করে দাও, নয়তো আমি তোমাকে মেরে ফেলবো। তুই এই ঘরে এলি কি করে? সেসব জানা অপ্রয়োজনীয়। আমার দরকারি জিনিস বের করে দাও এক্ষুনি, নয়তো আমি খুব খারাপ হয়ে যাব। তুই আর ভালো রইলি কই? বড্ড অশ্রদ্ধা করা শিখে গিয়েছ মাহা। তুই তুকারি ছাড়া কথাই বলছো না। একটু তো আপনি আজ্ঞেও করতে পারো। আমি তো তোমার খুব আপন। আপন? এই সপ্তাহের মর্যাদা আছে তোর কাছে? নেই বলছো? দূরে সর, আমি কিন্তু চিৎকার করব। কোনো লাভ নেই, শব্দ করলেই জানি মেরে ফেলবো। জেল ফাঁসি নিশ্চিত। আমি এসবে ভয় পাই না। তুই সরবি কি না? এক পাও নড়বো না। আগে তোমার সবকিছু আমাকে বুঝিয়ে দাও। আমার 2 কোটি টাকার দরকার। আমি জানি যে কয়েক বছর আগে ভাইয়া যে জমি কিনেছে সেটা এখন বিক্রি করলে এই টাকা উঠে যাবে। এত টাকা দিয়ে তোর কি কাজ? খুব দরকার। সার্জারি তো অনেক খরচ হয়েছে। তাছাড়া একটানা কয়েক মাস জবে না যাওয়ায় সেটাও হাতছাড়া হয়ে গেছে। বউয়ের টাকায় চলতে ইগোতে পারছে। নিজের কাছে যা কিছু ছিল তা দিয়ে একটা ব্যবসা দাঁড় করাচ্ছে, কিন্তু কিছু কমতি আছে, ওই টাকা দিয়ে পুষিয়ে দিব। হাসালি, এতগুলো বছর যাবত লন্ডন থেকে 2 হাত ভরা টাকা ইনকাম করেও তুই আজ ফকির। তা দেশে আসা টিকিট কি বউ কেটে দিয়েছে? এত কথা বলো না মাহা। আমার ভাগেরটুকু আমাকে দিয়ে দাও। আমি আর জীবনও দেশে আসবো না। ফিরতে পারলে তবেই না আসবি। এর মধ্যে পুলিশের একজন দরজার শব্দ খুলে রাজীব হুমকির স্বরে বলল, আমি আবার আসবো, এত সহজে যাব না।
এক ফোঁটা অধিকারও ছাড়বো না, মনে রেখো। এইটুকু বলে ঝটপট দূরে সরে রান্নাঘরের জানালা খুলে নিজেকে মুহূর্তের মধ্যে চোখের আড়াল করে নিল রাজীব। মাবিহা দৌড়ে গিয়ে দরজা খুলে বলল, ও পেছনের রাস্তা ধরে পালিয়েছে, তাড়াতাড়ি জানোকে ধরুন। আবারও ছোটাছুটি দৌড়াদৌড়ি শুরু হলে মাবিহা ভীতিগ্রস্ত মনে এসআই মারুফকে সম্পূর্ণ ঘটনা বলে নিস্তেজ হয়ে বসে থাকলো। খুব ভোরে এসআই মারুফ হক বাড়িতে এসে পৌঁছালো। তার টিমের সবাই ততক্ষণে হারিয়ে যাওয়া ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় খুঁজে পেয়ে হসপিটালে পাঠিয়েছে। তবে যার জন্য এত ছোটাছুটি তাকে পাওয়া যায়নি। বাড়িতে করা নিরাপত্তা বসিয়ে ঘরে বাইরে সব জায়গায় ফোর্স বাড়িয়ে দিয়ে মারুফ মাবিহার বাবা মাকে বলল, আমি খুব দুঃখিত, রাজীব এমন চালাকি করে ভেতরে প্রবেশ করতে পারে ওরা কেউ বুঝিনি। আপনারা একটু সাবধানে থাকবেন, ও হয়তো আবার আসতে পারে। এবার যেহেতু ওর ভাবির দিকে নজর দিয়েছে, ওনার ক্ষতি না করে যাবে না। আমি বলি কি কিছুদিনের জন্য ওনাকে এখান থেকে দূরে কোথাও নিয়ে যান। সাদিয়া ও রাদিয়া ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বাড়িতে এসে পৌঁছেছে। তারাও মারুফের কথায় সায় জানালো। রাদিয়া বলল, ঠিক বলেছেন, আমারও এটাই মনে হয়। এরপর মাবিহার দিকে তাকিয়ে বলল, আমরা যেহেতু আছি, বাবা মায়ের আর কোনো সমস্যা হবে না। তুই বরং কিছুদিনের জন্য বাড়ি চলে যা মাহা, এখানে থাকলে তোর বিপদ হতে পারে। আমি কোথাও যাব না, আগেও বলেছি, আবারও বলছি। কিন্তু মাহা, রাজীব বুনো শুয়োর হয়ে গেছে, ও তোর ক্ষতি করতে পারে। কোনোভাবে যদি তোর কিছু হয়ে যায়, রাহিতকে কি বলবো? আমি সাবধানে থাকবো ছোট আপি। ভয় পাচ্ছ কেন তোমরা? আমার কিছু হবে না। আর যদি মৃত্যু এইভাবে লেখাই থাকে তাহলে দূরে গিয়েও বাঁচতে পারবো না। তার চেয়ে প্লিজ আমাকে আমার কাজ করতে দাও। তুই নিজের কথা ভাব মাহা, তোর এখনো অনেক দূর পর্যন্ত এগোনো বাকি আমাদের এই পরিবারের কথা চিন্তা করতে গিয়ে। ও তাই তো, এটা তো শুধু তোমাদেরই পরিবার, আমার কি কিচ্ছু না। আরে আমি অন্য কিছু মিন করিনি, মানে বলতে চাইছি যে। কিছু বলতে হবে না বড়াপি, আমি সবটাই বুঝি। মাবিহার বাবা মা দুজনেরই মেয়ের অভিমানী মুখের দিকে চেয়ে থাকলো কিছুক্ষণ। সুলতানা হক মেয়েকে বুঝাতে বললেন, সবাই তো ঠিকই বলছে মাহা, বিপদ চারিদিকে ওত পেতে আছে। রাজীব যখন তখন এখানে আসবে। রাতের কথাই ভাব, সবার ঘুমের সুযোগ নিয়ে ও কিভাবে তোকে হুমকি ধামকি দিল। যদি ছুরি চালিয়ে দিত। ওর মতো জানোয়ারকে ভয় পেয়ে যদি পালিয়ে যাই, যদি সময় মতো প্রতিবাদ না করি, আরও একটা রাজীব এই সমাজে তৈরি হবে। ও যে অন্যায় করেও এখনো নিজেকে সাধু পুরুষ দাবি করছে, এরপর ওকে সুযোগ দিলে ও আরো জঘন্য কাজ করবে। আমি কিছু পারি আর না পারি, বিপদের দিনে অসুস্থ মানুষগুলোকে ফেলে যেতে পারি না আম্মু। ওনাদের মনের অবস্থার কথা চিন্তা করো একবার। ভেতরে কি ঝড় বইছে ভাবো তো। চোখের সামনে দুটো মানুষের কাতরানো দেখেও স্বার্থপর হয়ে যাব। আমি এখানেই থাকি, প্লিজ তোমরা চলে যাও। বাড়িতে মাহিন ও মিরাজ একা আছে, ওরা ভয় পাবে। চলে যাও তোমরা। মঞ্জুরুল ইসলাম মেয়ের মনের অবস্থা বুঝে বললেন, তোমরা ওকে জোর করো না। ও যদি এখানে থেকে শান্তি পায় থাকুক, জোর করে দূরে নিয়ে গেলে আরও অশান্তি দিয়ে মরবে। কিন্তু রাজীব, ও যদি আবার আসে? তখনকার ব্যাপার তখন দেখব, এখন চলো, বাচ্চারা একা। আমি এখানেই থাকি মাহাকে ছেড়ে। ঠিক আছে, আমি যাচ্ছি। ভদ্রলোক চলে গেলে মাবিহা নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। সবাইকে চা নাস্তা দিয়ে দুপুরের রান্নাবান্না শেষ করলো। আর বারে বারে ঘড়ির কাঁটার দিকে লক্ষ্য করলো। কখন যে কাঙ্ক্ষিত মানুষটা নিরাপদে পৌঁছানোর খবর কানে আসবে, সেই চিন্তায় অস্থির হয়ে আছে মন। রান্না শেষ করে গোসল করে জোহরের নামাজ পড়েই ক্লান্তি অনুভব করলো মাবিহা। চোখ দুটো বুজে আসছে ঘুমে, তবুও সবার খেয়াল রাখার জন্য বিছানায় পিঠ ঠেকাতে পারছে না। মাবিহার অস্থিরতা, ঘুম ঘুম চোখ দেখে দুপুরের খাওয়া দাওয়া শেষে রাদিয়া বলল, তুই একটু ঘুমালেই পারিস। ঘুম আসবে না ছোটাপি? আর কতক্ষণ বলো তো? এখনো পৌঁছায়নি তোমার ভাই? ফ্লাইট তো সেই রাতে হলো। দীর্ঘ পথের যাত্রা তো, তাই দেরি হচ্ছে। এয়ারপোর্টে পৌঁছালে ফোন করবে, এত টেনশনের কিছু নেই। এখন যেহেতু সব ঠিকঠাক, তুই বরং ঘুমা, নয়তো অসুস্থ হয়ে পড়বি। তোমাদের টায়ার্ড লাগছে না? তোমরাও তো বিশ্রাম নিচ্ছ না। আমাদের কথা ছাড়, তুই নিজের খেয়াল রাখ। অসুস্থ হয়ে পড়লে তোকে টানবে কে? মাবিহা মুখ বাঁকিয়ে রুমে এসে ঘুমানোর প্রস্তুতি নিল। মাথার ভেতর দুশ্চিন্তা ও ভয়ের মেলা। তবুও নরম বালিশে মাথা রাখতেই ঘুম নেমে এলো দু চোখে। সম্পূর্ণ দিন ও রাতটা নির্ভেজালভাবেই কেটে গেল। রাজীব আর আসেনি। কাউকে কোনো প্রকার ভয় ও পেরেশানিতে পড়তে হয়নি। সকাল থেকে সাদিয়া রাদিয়া দ্রুততার সাথে কাজ করছে, ঘর গুছাচ্ছে, রান্নাবান্না করছে, সেই সাথে বারবার মাবিহাকে ধমকি টমকি দিয়ে পরিপাটি হয়ে থাকতে বলছে।
আর এদিকে মাবিহা কারো কোনো কথাকেই পাত্তা দিচ্ছে না। নিজের যতটুকু করার ততটুকু করে মামির রুমে বসে গল্পের আসর জমিয়েছে। সকাল ঠিক 9:30টার দিকে বাড়ির বিশাল সাইজের গেট দিয়ে গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করলো রাহিদ। মাটিতে পা ফেলে কোনো দিকে না তাকিয়ে দৌড়ে এলো ঘরে। বাবাকে সকালের নাস্তা খাইয়ে পরিবারের মানুষকে ড্রয়িং রুমে বসিয়ে দরকারি আলাপ সারছিল দুই বোন। এসআই মারুফ ডিউটিতে, তবে তার ফোর্স আজও সম্পূর্ণ বাড়িকে ঘিরে রেখেছে। এর মধ্যে রাহিদ ছুটে এসে বাবাকে কদমবুসি করে জড়িয়ে ধরল। কি অবস্থা করেছো নিজের? ঠিক মতো খাওয়া দাওয়া করো না? বয়স হয়েছে তো, এখন কি আর আগের মতো শক্ত সামর্থ্য আছে? বাবা, কি বলো? বয়স হয়েছে তো কি হয়েছে? একটু নিজের খেয়াল রাখবে না? তুই চলে এসেছিস, এখন আমি মনে ও শরীরে প্রচুর এনার্জি পাবো। রাহিদ এসে একে একে দুই বোনকে জড়িয়ে ধরে বলল, তোরা একা? বাচ্চারা কই? ওদের পড়াশোনার চাপ। তাই বলে নানা বাড়িতে বেড়াতে আনবি না? ধ্যাত, তোরা ওদের নানা বাড়ির আসল মজা থেকে বঞ্চিত করছিস। আর নানা বাড়ির মজা, যে অসুস্থ একটা পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে এ বাড়ি, আগামীতে আমাদেরও এখানে পা ফেলতে গেলে ভাবতে হবে। রাহিদ হাসি খুশি পরিবেশটাকে নষ্ট করতে চাইল না। সামনে বসে থাকা আপনজনদের ভালো মন্দ জিজ্ঞেস করে অচেনা একজন মুরব্বীকে দেখে সালাম দিয়ে রাদিয়ার কাছে জানতে চাইল। উনি কে? এসব কিসের কাগজপত্র? একটু পর বলছি, আগে রুমে গিয়ে পোশাকটা পাল্টায়। তোর বিছানার উপরে সবকিছু রাখা আছে। মা কোথায়? রুমেই আছেন। লম্বা লম্বা পা ফেলে মায়ের রুমের দিকে পা বাড়াতেই রাদিয়া ভাইকে আটকে রেখে বলল, 1 মিনিট দাঁড়া। কেন? কোনো কিছু বুঝে ওঠার আগে এক হাতে ভাইয়ের চোখ বন্ধ করে অন্য হাতে মাবিহাকে ইশারায় রুম থেকে বাইরে বের হতে বলল রাদিয়া। মাবিহা ছোটাপির এই কাণ্ডে হাসতে গিয়েও নিঃশব্দে পা টিপে টিপে রাহিদের পাশে ঘেঁষে বাইরে বেরিয়ে এলো। বেরোবার সময় 2 আঙুলের সাহায্যে শক্তপোক্ত পেশিতে চিমটি দিয়ে দৌড় দিল। রাহিদ ব্যথা পেয়ে বলল, আরে লাগলো তো। এটা কি হচ্ছে ছোটাপি? চিমটি দিচ্ছিস কেন? আমি চিমটি দিইনি। এরপর চোখ ছেড়ে ভাইকে মায়ের রুমে ঠেলে দিয়ে বলল, যা যা, মায়ের কোলে গিয়ে বসে থাক। আমরা না বলা পর্যন্ত এই রুম ত্যাগ করবি না। আমি এখানেই তোর দরকারি জিনিস এনে দিচ্ছি। তড়িঘড়ি রাহিদের রুমে গিয়ে নতুন এক সেট পাঞ্জাবি পায়জামা হাতে তুলে মায়ের রুমে এসে ভাইয়ের হাতে ধরিয়ে দিয়ে রাদিয়া বলল, চাইলে মায়ের ওয়াশরুম ব্যবহার করতে পারিস, নয়তো গেস্ট রুমেরটা ব্যবহার করবি। তাও ভুল করে তোর রুমে পা রাখবি না। কিন্তু কেন? কাজ আছে, প্রচুর কাজ। মা, তোমার ছেলেকে বলো এটা পরে ড্রয়িং রুমে আসতে। পাঞ্জাবি পায়জামা রেখে মায়ের দুটো হাত ধরে চুমু খেয়ে কপালে হাত ঠেকিয়ে বলল, চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে। ও কেন এমন হয়ে গেল বলো তো? আল্লাহ ভালো জানেন। কি রে, বসে আছিস কেন? তাড়াতাড়ি কর। মানুষের কি আর কোনো কাজ নেই? কি হবে এসব পরে? 5 মিনিটের মধ্যে আই। সেটা কি করে হয়? 100 বার হয়, চাইলেই হয়। বোনের এই তাড়া দেওয়ার কারণ বুঝে এলো না রাহিদের। সে পোশাক হাতে নিয়ে গেস্ট রুমে গেল। গোসল সেরে 15 থেকে 20 মিনিট পর পরিপাটি হয়ে ড্রয়িং রুমে এলো। শামসুল হক কাজী সাহেবকে অনুমতি দিলে কাজী সাহেব কাগজপত্র বাড়িয়ে দিয়ে বললেন, আমাদের রেজিস্ট্রি বাকি ছিল বাবা, এখন একটু সাইন করে দাও। তুমি চাইলে পেপারটা পড়তে পারো। কাজী সাহেব নির্দিষ্ট নিয়মে আবারও সম্পূর্ণ কাগজ পড়ে শুনিয়ে বরকনের স্বীকারোক্তি নিয়ে নির্ধারিত জায়গায় স্বাক্ষর নিয়ে বিয়েটাকে পাকাপোক্ত করে সবাইকে শুনিয়ে বললেন, এই সম্পর্ক এখন অনেক মজবুত, এখানে আর কোনো কিন্তু নেই। সবাই মিলে হাত উঠিয়ে নবদম্পতির জন্য মোনাজাত ধরলেন। মাবিহাও অস্বস্তি নিয়ে বসে রইল। মোনাজাত শেষে মিষ্টি খেয়ে ফি নিয়ে কাজী সাহেব বিদায় নিলে দুই বোন আনন্দে উদ্ভাসিত হয়ে বকবক শুরু করে দিল। আর এদিকে দুই বান্দা একদম শান্ত। পুরো ব্যাপারটা দুজনের কাছে স্বপ্নের মতো লাগছে। সবার অলক্ষ্যে রাহিদ ফিসফিস শব্দে মাবিহাকে বলল, চমকটা দারুণ ছিল। আমার জন্য? খুব বেশি অপেক্ষা করিয়েছি? মাবিহা ঠোঁট কামড়ে শুধু হাসল। রাহিদ বলল, এখন তো ঘর বাঁধতে ভয় বাঁধার কিচ্ছু নেই। একটা বিশ্বস্ত নৃত্য হতেই পারে, তাই না? রাহিদ আসার পরপরই সকাল থেকে ধাপে ধাপে গ্রামবাসীরা হক বাড়িতে এসে রাজীব সম্পর্কে নানান কথা বলে যাচ্ছেন। বিকেলের শেষ ভাগে চেনা পরিচিত কয়েকজন ও এসআই মারুফকে পাশে নিয়ে আলোচনায় বসেছে রাহিদ। এই সমস্যার সমাধান হবে কিভাবে, এটা নিয়েই কথা এগোচ্ছে। এমন সময় হুট করে রাজীব বাড়ির সদরজায় পা রাখলে ফোর্স তাকে আটকে রাখলো বাইরে। চিৎকার চেঁচামেচি ও হাঙ্গামা শুরু হলে রাহিদের ইশারায় এসআই নিজে তাকে ভেতরে আসার সুযোগ দেয়। রাজীব ভেতরে পা দিয়ে সবার দিকেই এক পলক তাকায়। কেউ তাকে পাত্তা দিল না।
উল্টে ছিছিয়ে করে থুতু ফেলতে শুরু করলো। নোংরা ভাষায় অকথ্য গালাগালিজও শুনতে হলো তাকে। তবুও থেমে না গিয়ে রাহিদের সামনে দাঁড়িয়ে রাজীব বলল, আমি একটা দরকারে এসেছি ভাইয়া, দরকার শেষ হলেই চলে যাব। সবাইকে এমন আচরণ করতে নিষেধ করো প্লিজ, আমার অসহ্য লাগছে। অসহ্য তো আমাদের লাগছে তোকে এমন পোশাকে দেখে। আমি চলে গেলেই তো সব ঠিক হয়ে যাবে। তো যাচ্ছিস না কেন? আমি আসলে টাকার জন্য দেশে এসেছিলাম। বাবার ঔরসজাত সন্তান হিসেবে তার সম্পত্তির এক ভাগ তো আমিও পাই। যদি আমার নামের সম্পত্তির সমপরিমাণ একটা অর্থ আমাকে দিয়ে দিতে, আমি চলে যেতাম। তাছাড়া আমার পাসপোর্ট এখানে ফেলে গিয়েছি গতদিন। বাড়ির কেউ না কেউ তো সেটা লুকিয়েছে। এখন পাসপোর্ট ও টাকা ছাড়া আমি তো যেতে পারছি না। শামসুল হক ছেলের কথা ও আচরণে যে ব্যথা পেয়েছেন, এখন আবার সেই সব ব্যথা ফিরে ফিরে এলো। তিনি প্রচণ্ড আক্রোশে রাজীবকে ধাক্কা মেরে ড্রয়িং রুম থেকে বের করে দিতে চাইলেন। রাহিদ তাকে আটকে রাদিয়াকে ডেকে বলল, বাবাকে রুমে নিয়ে যা ছোটাপি, এখানে থাকলে উনি আরো অসুস্থ হয়ে পড়বেন। পরিস্থিতি বুঝে রাদিয়া মুরব্বী মানুষটাকে সব ধরনের ঝামেলা থেকে বাঁচাতে ড্রয়িং রুম থেকে চলে গেল। রাহিদ এবার রাজীবকে বলল, হঠাৎ এত টাকার দরকার কেন? সেটা তুমি জেনে কি করবে? আমি তো আমার ভাগের সম্পদ চাইতেই পারি, তাই না? কেন পারবি না? অবশ্যই পারবি। তবে এখন তোর ভাগে সম্পত্তির পরিমাণ কিছুটা কম হবে। মানে আগে তো তুই ছেলে ছিলি, সেই হিসেবে আমারও তোর ভাগ সমান হতো। কিন্তু এখন তো তুই আর ছেলে নস, মেয়ে। সেক্ষেত্রে দুই বোন যা পাবে তারই একটা অংশ তুইও পাবি। সেই পরিমাণ অর্থ কাল পরশুর মধ্যে দিয়ে দিব। মেয়ের ভাগের অংশ মানে? তুমি আমাকে ঠকাবে? ও মা, ঠকাবো কেন? তুই তো এখন মেয়েই, ছেলের ভাগের সম্পদ তো তোর পাওয়ার কথা না। তাই বলে আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করবে? আমি বঞ্চিত করলাম কই? বঞ্চিত হলি তো তুই নিজে, নিজ আক্কেলে। এখানে আমার করণীয় কি? তুমি আমার সাথে এই অন্যায় করতে পারো না। আমি চাইলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিতে পারি, কিন্তু কেন পারছি না জানিস? দুজনের শরীরে একই বাবার রক্ত বইছে। তাছাড়া সেই ছোট্টবেলা থেকে তোর প্রতি আমার স্নেহ, মায়া, মমতা যেটুকু জমে আছে, সেটুকুর জন্য আমি কঠিন হতে পারছি না। আমি আইনের আশ্রয় নেব, তুমি আমাকে ঠকাচ্ছ। তোর যা খুশি তুই তাই করতে পারিস। এখানে একজন পুলিশ আছে, চাইলে তার হেল্পও নিতে পারিস। ও তো তোমার পোষা গোলাম, তুমি যা বলবে তাই শুনবে। আমার কথা আর কি শুনবে ও? আইনের লোককে এইভাবে অপমান করতে পারেন না আপনি। কেন করবো না? আইন তো সবার জন্যই সমান। আপনার বন্ধু যে আমাকে ঠকাচ্ছে সেটা দেখেও আপনি নির্বিকার? এমন আইনের মুখে থুতু মারি। তুই এখান থেকে যা তো, এখানে কেউ তোকে সহ্য করতে পারছে না। কেন যাব? এটা তো আমারও বাড়ি। হ্যাঁ, ঠিক তাই, এটা তো তোরও বাড়ি। কিন্তু তুই বোধহয় ভুলে গিয়েছিস এই বাড়িরও মানুষের একটা সম্মান আছে, যে সম্মানের জন্য এখানে থাকা প্রত্যেকটা মানুষ মাথা উঁচু করে বেঁচে আছে প্রতিনিয়ত। অথচ তুই জেনে বুঝে এই বাড়ির সম্মান ও বাবা মায়ের শিক্ষাকে গোড়া থেকে পিষে ফেলেছিস। মানছি, সময়ের সাথে সাথে জীবনে পরিবর্তন আনতে হয়, তাই বলে এমন পরিবর্তন যা এই সমাজে ঘৃণিত ও নিকৃষ্ট, এর কোনো দরকার ছিল রাজীব? আমি এত কথা জানি না। আমাকে আমার ভাগের টাকা দিয়ে দাও, আমি চলে যাব। বললাম তো একবার, যতটুকু পাওনা আমি কাল পরশুর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু এক ফোঁটা কমতি মেনে নিব না। কতটা তোর ভাগে থাকে সেটা হিসেব করলে বের হবে। এখন যা এখান থেকে। কেন? আমি এখানে থাকলে কি ক্ষতি? কি ক্ষতি তুই বুঝিস না? না, বুঝি না। রাজীব পা নাচিয়ে নিজের জায়গায় অনড় হয়ে বসে থাকলে মুরব্বী মানুষজন তার উপরে চড়াও হন। কিন্তু রাজীব তো নড়বে না। এক একজন মান্যগণ্য মানুষ তর্ক বিতর্ক শুরু করলে চেঁচিয়ে ঘর মাথায় তুলে ফেলে রাজীব। যাকে যেভাবে পারছে অপমান করছে, বিশ্রী ভাষায় গালিগালাজও করছে। আর এসব দেখেই মেজাজ গরম হয়ে গেল রাহিদের। কিছু না করলে পরিস্থিতি বিগড়ে যাবে। যেহেতু রাজীব এখন আপাদমস্তক নারী, তাই ভুল করেও তাকে স্পর্শ করার মতো বিচ্ছিরি ঝামেলায় যেতে চাইল না রাহিদ। ড্রয়িং রুম থেকে এক ছুটে বাড়ির পিছনে গিয়ে শক্তপোক্ত একটা লাঠি এনে অসভ্য ছেলেটার দিকে এগিয়ে গিয়ে বলল, এক্ষুনি এই ঘর থেকে বের হ, নয়তো তোকে আমি জানে মেরে ফেলবো। কোনটা ন্যায় কোনটা অন্যায় কিচ্ছু দেখবো না, বের হ। আশ্চর্য, তুমি এটা নিয়ে এসেছো কেন? আমি তো এমনিই চলে যেতাম। রাহিদ দটপট তাকে আঘাত দেওয়ার ছুতোই দুপা এগোলো। রাজীব সবাইকে ধাক্কা মেরে যান বাঁচাতে পালিয়ে গেল। হাতের লাঠি ফেলে রাহিদ কপালের হাত চেপে ধরে বলল, ওর সাথে কি করা উচিত আমার?
মারুফ বন্ধুর মনের অসহায় অবস্থা বুঝে পড়ল। তুই চাইলে আইনের আশ্রয় নিতে পারিস। মামলা টামলা করলে ওকে অ্যারেস্ট করতে সুবিধা হবে। এতে কি ও পাল্টাবে? এখন সারা গ্রাম জানছে, মামলা হলে নিউজে ছাপবে, তখন তো গোটা দেশে হইচই পড়ে যাবে। বাবা মা দুজনেই অসুস্থ, একা হাতে এসব ঝামেলা সামাল দেয়া কি পরিমাণ চাপের তুই জানিস? সেদিনের লাইভের পর এমনিতেই এটা এখন দেশের প্রতিটা ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। তুই ভেবে জানাস আমাকে কি করতে চাস। এখন না হয় সিদ্ধান্ত নিব। এখন আমি আসি। ফোর্স রেখে মারুফ চলে গেল। গ্রামের মান্যগণ্য ব্যক্তিগণের মধ্যে থেকে একজন রাহিদকে বললেন, ও এই সমাজের প্রতিটা উঠতি বয়সের ছেলে মেয়েকে নষ্ট করে দেবে। কিছু একটা করো বাবা। চাচা, আমি কি করব? আমি জানি যেটা সমাজের জন্য ভীষণ ক্ষতিকর, কিন্তু আমার কি করণীয় আমি তো সেটাই বুঝতে পারছি না। তাহলে এক কাজ করো, ওর অংশ বুঝিয়ে দিয়ে ওকে এই দেশ ছেড়ে বিদায় করে দাও। আর এও বলো যে তোমার বাবা তাকে ত্যায্য করেছেন। সেটাই করতে হবে, আর কোনো উপায় নেই। আইন তো হাতে নিতে পারবো না। সিদ্ধান্ত এখানেই স্থগিত করে নিজেকে একটু হালকা করতে মায়ের রুমে এলো রাহিদ। সেখানে মাবিহা উপস্থিত ছিল। সে খুব যত্ন ও আদরের সাথে মামিকে এটা সেটা বুঝাচ্ছে, চোখের পানি মুছিয়ে দিচ্ছে। এমন শান্ত স্নিগ্ধ দৃশ্য দেখে এতক্ষণের অস্থির মনটাও স্থির হয়ে গেল। সাদামাটা একটা থ্রি পিস ও মেকআপহীন মুখটায়ও ভীষণ আকর্ষণ অনুভব করলো রাহিদ। গুটি কয়েক পা ফেলে ধূপ করে বিছানায় বসলে মাবিহা লাফ দিয়ে বিছানা ছাড়ল। হতবাক দৃষ্টিতে রাহিদ বলল, তোর আবার কি হলো? শব্দ না করে রুমে আসে কেউ, ভয় পেয়ে গেছি। ভয়? আমাকে দেখে? কি বলিস? আমি এত জঘন্য দেখতে? আয়নায় দেখো গিয়ে একবার, কেমন ভূতের মতো লাগছে। এমন ভূতমার্কা চেহারা দেখলে যে কেউ ভয় পাবে। রাহিদ আহম্মক বনে সত্যি সত্যি আয়নার সামনে দাঁড়ালো। খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখে গাল মুখে হাত বুলিয়ে চুলের ফাঁকে আঙুল চালিয়ে বলল, চেহারা তো ঠিকই আছে, ভয় পাওয়ার মতো কি পেলি তুই? প্রশ্ন করে পিছনে ঘুরেই মায়ের লুকোচুরি হাসির সামনে পড়ে গেল রাহিদ। মাবিহা সেই ফাঁকে টুপ করে পালিয়ে গেল। ওর যাওয়ার পানে তাকিয়ে রাহিদ মাকে বলল, সত্যি করে বলো তো, আমাকে দেখতে কি ভূতের মতো লাগছে? তুই হচ্ছিস আমার রাজপুত্র, আর প্রতিটা রাজপুত্রই মায়ের চোখে সৎ, সুন্দর ও সুপুরুষ। ভূত হওয়ার প্রশ্নই আসে না। হ্যাঁ, আমি এমনই এক রাজপুত্র। আমাকে দেখে তোমার বৌমা ভয় পালিয়ে গেল। ছেলের কথা শুনে তিনি আবারও হেসে উঠলেন। রাহিদ চিন্তিত মনে কিছুক্ষণ মায়ের কাছে বসে থেকে বলল, ও সম্পত্তির ভাগ চাইছে। তোদেরটা দেখে ওটা ওকে বুঝিয়ে দে। ভাগটা কেমন হবে? এই যাবৎ যে পরিমাণ জমি তোর টাকায় কেনা হয়েছে সেগুলো তোর নামে আছে, এখান থেকেও কোনো ভাগ পাবে না। তোর বাবা যতটুকু সম্পত্তি তা থেকেই ওকে একটা অংশ দিয়ে দে, ঝামেলা চুকে যাক। ও তো মনে হয় 2 কোটি টাকার সম্পত্তি চাইছে। ও গড়েছিল 2 কোটি টাকার সম্পত্তি। আকাশচুম্বী স্বপ্ন দেখলে তো হবে না। সম্পদ কি গাছের পাতা যে হত্রযত্র ব্যবহার করা যায়? ওকে সেটাই নিতে হবে, যতটুকু ওর প্রাপ্য। তোর ঘরে সব দলিল রাখা আছে, তুই গিয়ে দেখ সেসব, এরপর বুঝে দান খরাত কর। রাহিদ সিদ্ধান্ত নিল কোনো মূর্খের পিছনে নিজের এতদিনের গড়ে তোলা সম্পদকে অপচয় করবে না। এতগুলো বছর যার পিছনে অঢেল টাকা পয়সা ঢেলেছিল, সেই আজ অমানুষে পরিণত হয়েছে। রাজীব ততটাই পাবে যতটা একজন সন্তান তার বাবা মার নিকট থেকে পায়। এর বেশি এক আনাও না। সব দলিল যেহেতু তার ঘরে রাখা, তাই সেসব দেখতে ও হিসেব করতে নিজের রুমে এলো রাহিদ। দরজায় দাঁড়িয়েই চমকালো। বোনেরা বাসর সাজিয়ে রেখেছে, এজন্যই তখন ছোটাপি তাকে রুমে ঢুকতে দেয়নি। সে ভেতরে পা ফেলে আরও বেশি চমকালো। রুমের দক্ষিণ দিকের বারান্দায় অন্ধকারে এক আবছায়া নারী মূর্তি দেখা যাচ্ছে। দিন গড়িয়ে কখন যে রাত নেমেছে খেয়ালই করেনি সে। ঝামেলার জন্য রাতের খাওয়াও হয়নি। এখন অবশ্য খিদে নেই, তবে দু চোখে প্রচণ্ড তৃষ্ণা আছে, দেখার তৃষ্ণা। কাউকে দু চোখ ভরে দেখার তৃষ্ণা, ছোঁয়ার তৃষ্ণা, বুকে জড়িয়ে নেওয়ার তৃষ্ণা। রুমে দরজা আটকে শব্দহীন পায়ে মাবিহার পিছনে দাঁড়িয়ে একটু জোরেই রাহিদ বলে উঠল, ভূত দেখতে দাঁড়িয়ে আছি সেখানে। ও মাগো! বলে চিৎকার দিয়ে দুহাতে মুখ ঢেকে ফেলল মাবিহা। রাহিদ জোরে সোরে হাসতে হাসতে রাতের অন্ধকারকেও শব্দের ঝনঝনানের কাছে হারিয়ে দিয়ে আলগোছে অর্ধাঙ্গিনীর কাঁধের কাছে হাত রেখে বলল, এখনো ভয় পাচ্ছিস? রাহিদ তাকে নিজের দিকে ঘুরিয়ে দুটো হাত সরিয়ে ঢেকে রাখা মুখ উন্মুক্ত করে আজলা ভরে মুখটা দু হাতের পাতায় তুলে নিয়ে
আঙুলের সাহায্যে বুজে রাখা চোখ দুটো ছুঁয়ে কণ্ঠে মাদকতা মিশিয়ে বলল, মাহা, তখন ওইভাবে উত্তর না দিয়ে পালিয়ে গিয়েছিলি কেন? কখন? সকালে। নীরবতা দেখে রাহিদ আবারও বলল, চুপ করে আছিস কেন মাহা? কিছু বলার নেই? আমার কোনো পিছুটার নেই। নিশ্চয়তা পেয়ে শব্দহীন হাসিতে ঠোঁট ভরিয়ে তুলে নিশ্চুপে লজ্জাবনত মুখে দাঁড়িয়ে থাকা রমণীর অধরষ্ট বৈধ সম্পর্কের একটুখানি আদর এঁকে দিল। মাবিয়া তাকে আঁকড়ে ধরল ভীষণ আবেগ নিয়ে। বুকের ভেতর মুখ লুকিয়ে নিঃশ্বাসের লুটোপুটি সামাল দিতে লাগলো। রাহিদ তাকে সহজ করতে চাইলেও মাবিয়া আর সহজ হতে পারল না। মুখ তুলে তাকানোর সাহসী হলো না তার। ওই বুকে নিজেকে সঁপে দিয়ে যতটা সুখ অনুভব হচ্ছে, সেই সুখ থেকেও নিজেকে বঞ্চিত করতে ইচ্ছে হলো না। পরম মমতায় অর্ধাঙ্গিনীকে বুকে জড়িয়ে রেখে মাথার তালুতে ঠোঁট ছুঁয়ে বলল, এত লজ্জা পাওয়ার কি আছে স্টুপিড? আমার কাছে যদি তুই এত লজ্জা পাস, তাহলে আমি কার কাছে নিজের সব কথা জমা রাখবো? একটু সহজ হ মাহা, আমাকে একটু বিশ্বাস কর, ভরসা কর, দেখবি কোনো রকম অস্বস্তি তোকে স্পর্শ করবে না। আমি শুধু তোর স্বামী নই, বন্ধু হয়ে পাশে থাকতে চাই। আমাকে আমার দায়িত্বটুকু পালন করতে দিস সোনা, নয়তো আমি হেরে যাব সময়ের কাছে, সম্পর্কের কাছে। আমি তোমাকে হারতে দেব না, হারাতেও দেব না, কখনো না। কাছে আসার মুহূর্তটা বেশিক্ষণ স্থায়ী হওয়ার আগেই দরজায় শব্দ হলো। সেই শব্দে পরম নির্ভরতার আশ্রয়ে থেকেও কিঞ্চিত কেঁপে উঠল মাবিহা। তারপরই বড় বোন সাদিয়ার কণ্ঠ ভেসে এলো, রাহিদ, খাবি আই, রাত হয়েছে অনেক। তুই নড়ছিস কেন? বড় আপি ডাকলো তো। ডাকুক। ঘুমিয়ে পড়েছিস তোরা? খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে ভাই, দুপুরেও ঠিক মতো খেতে পারিসনি। খিদে নেই আপি। কি বলিস? মাহাও খাবে না? আসছি বড় আপি। এরপর শুধু সাদিয়ার পায়ের আওয়াজ শোনা গেল। চলে গেছে নিশ্চিত হয়ে রাহিদ কটমটিয়ে মাবিহার দিকে তাকিয়ে বলল, আসছি মানে কি? এখন কোথাও যেতে হবে না, চুপচাপ আমার সামনে বসে থাক। আশ্চর্য, তুমি বসতে দিচ্ছ কই? স্কচ টেপের মতো পিছিয়ে রয়েছে, আমি শ্বাস ফেলতেও পারছি না। মাবিহার কথা শুনে রাহিদ আরও গভীর স্পর্শে বউকে জড়িয়ে ধরে চুলের ভাঁজে মুখ ডুবিয়ে বলল, ফেলিস না শ্বাস, আটকে রাখ। মেরে ফেলতে চাইছো নাকি? মারবো কেন, বাঁচাবো। তোকে বাঁচানোর সাথে সাথে নিজেও বাঁচার স্বপ্ন দেখব, একটা সুন্দর ঘর বাঁধবো। সেসব পরে হবে, এখন যাই। সবাই কি ভাববে? ভাবাভাবির কিচ্ছু নেই, আমরা একটা চমৎকার সম্পর্কে আছি এবং এই মুহূর্তটা আমাদের জন্য ভীষণ স্পেশাল। তাই বলে না খেয়ে থাকবো? খাবি তো? কি? ধীর পায়ে ফুলে ফুলে সাজানো বিছানার দিকে অগ্রসর হলো রাহিদ। মাবিহা টেরও পেল না কখন তার পিঠ বিছানায় ঠেকল। কানের কাছে ঠোঁট নামিয়ে মাতাল করা স্বরে রাহিদ বলে উঠল, আদর। রাহিদ ঠোঁট নামিয়ে আদর দিল গালে। দু হাতে মুখটা নিজের দিকে ঘুরিয়ে আদরে হাতে সম্পূর্ণ মুখ ছুঁয়ে ডাকল, মাহা। বলো। কিছু বলতে গিয়েও রাহিদ একটু সময় নিল। আঙুল দিয়ে বউয়ের মুখটা ছুঁয়ে নিঃশ্বাস পরিমাণ দূরত্বে থেকে বলল, আমি বোধহয় তোকে ভালোবেসে ফেলেছি। মাবিহা কম্পনরত ঠোঁটে কিছু বলতে চাইলে রাহিদের আঙুলের স্পর্শে তাকে থামিয়ে দিয়ে বলল, এক ফোঁটাও মিথ্যে বলছি না, বিশ্বাস কর। প্রথমবার যখন জীবনে কাউকে স্বাগত জানিয়েছিলাম, তার প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা এইটুকু জন্মানোর আগেই না আমার সব আবেগকে সে মেরে ফেলেছে। আমি বুঝে উঠতে পারছিলাম না কিভাবে সিচুয়েশন সামাল দিব। সে যখন বিচ্ছিরি সব কথা বলে আমাকে অপমান করছিল, মনে হচ্ছিল বিয়ে নামক পবিত্র সম্পর্কটা আমার কাছে বিষাক্ত হয়ে গেছে। না কোনো উপায় খুঁজে বের করতে পেরেছি, আর না তাকে আটকে রাখার সাহস করতে পেরেছি। ওইসব কথা শোনার পর সবার সামনে দাঁড়াতেও লজ্জা হচ্ছিল। এত বাজে কথা, এত অপমান আমার জীবনে আমি আর কখনো হইনি। এরপর যখন সম্পর্ক শেষ করে দিলাম, রাজীব আমাকে বলেছিল, ভাইয়া, ভুলটা আমার, ভাবির কোনো দোষ নেই। হুট করে এমন কথা শুনে মাথায় আসমান ভেঙে পড়ার মতো অনুভূতি হয়েছিল। মাবিহা মনোযোগ দিয়ে রাহিদের কথা শুনতে লাগলো। মাঝখানে কোনো শব্দ করলো না। রাহিদ আবারও বলল, সম্পূর্ণ কারণ জানতে চাইলে বলল, বিয়ের পরপরই অচেনা একটা নম্বর থেকে ভাবির নম্বরে একটা মেসেজ পাঠিয়েছি। সেখানে লেখা ছিল, আমার বড় ভাই হিজরা, সে কোনোদিন আপনাকে বৈধ সম্পর্কের পরিপূর্ণ সুখ দিতে পারবে না। এসব নাকি ও দুষ্টুমি করে বলেছে। নববধূকে ভয় দেখানোই ছিল তার উদ্দেশ্য। এমন কথা শুনে আমার প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত ছিল মাহা? আলগোছে রাহিদের চুলের ফাঁকে আঙুল নাড়ালো মাবিহা।
রাহিদ ওই হাতটা নিজের হাতের মুঠোয় এনে গালে ঠেকিয়ে বলল, ও যখন লন্ডনে গিয়ে ব্রিটিশ মেয়েকে বিয়ে করলো সেদিন তোর কথা ভেবে ভীষণ খারাপ লাগছিল। আমি ওকে বারবার বুঝিয়েছিলাম, কিন্তু ও আমার কোনো কথা শুনেনি। এরপর যখন ওর ক্লোজ ফ্রেন্ড আমাকে জানালো ও সার্জারি করিয়েছে, সেদিন আমি উপলব্ধি করলাম স্নেহ, মায়া, মমতা ও সাপোর্ট দিয়ে আমি তাকে একটা জানোয়ার হতে সাহায্য করেছি। ওর এই পাল্টে যাওয়া আমাকে বুঝিয়ে দিল আমি ঠিক কতখানি ব্যর্থ। আমি জানতাম এই খবরটা বাড়িতে জানলে বাবা মা কষ্ট পাবে, আর তুই হয়তো গোড়া থেকে ভেঙে পড়তি। একদিকে ঠকে যাওয়া, আরেকদিকে একটা অমানুষকে ভালোবাসার মতো তীব্র অনুশোচনা তোকে মানসিকভাবে পুরোপুরি ভেঙে দিত। তাই কাউকে কিছু জানাইনি, শুধু বড়াপিকে জানিয়েছিলাম যে রাজীব আর আগের মতো নেই। তোর এখানে থাকা নিয়ে যখন নেগেটিভ কথাবার্তা ছড়াচ্ছিল, তখন বাবা মায়ের সিদ্ধান্তকে প্রথম অভিজ্ঞতার কারণে সায় জানাতে পারিনি। কিন্তু যখন মনে হলো আমার পরিস্থিতির থেকেও তোর পরিস্থিতিটা ভয়ঙ্কর, একেবারে নিঃস্ব হওয়ার অবস্থায় আছিস তুই, তখন মনে হলো হয়তো এই সম্পর্কটা যদি গড়ে ওঠে তুইও কষ্ট থেকে বাঁচবি আর আমিও। বিশেষ করে এই ঘরে বউ হয়ে আসার যে স্বপ্ন, সেটুকু যদি পূরণ হয়, মন ভাঙার যে যন্ত্রণা, সেটা হয়তো কিছুটা হলেও লাঘব হবে। আমার হয়তো দেশে আসাই হতো না, যদি না তুই আমাদের এই সম্পর্কটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করে পরিপূর্ণ মর্যাদা দেওয়ার সাহস না দেখাতি, আর আমাকে সব ধরনের অপমানজনক কথা থেকে বাঁচিয়ে বিশ্বাস না করতি। থাক না এসব কথা, আমি ওকে নিয়ে আগ্রহী নই। আমি জানি একটা সম্পর্কে ভালোবাসা গড়ে উঠতে যথেষ্ট সময় লাগে, তবে সম্পর্কে যদি বিশ্বাস ও বোঝাপড়া থাকে, সম্মান ও ভরসা থাকে, ভালোবাসা একদিন স্পষ্ট হয়ে ধরা দিবেই। আমি সেই দিন পর্যন্ত অপেক্ষা করব মাহা। তোমার কি মনে হয় আমি তোমাকে কোনোদিন ভালোবাসবো না? এই জন্যই বলেছিলাম তোর চাওয়া নিয়ে আমি সন্দিহান, কিন্তু এখন আর তা নেই। এই কিছুদিনের আলাপচারিতা ও সম্পর্ককে ঘিরে তোর পজিটিভ ভাবনা, আমার প্রতি তোর বিশ্বাস, ভরসা ও সম্মান আমাকে এইটুকু নিশ্চিত করেছে যে তুই শুধু আমার, সারা জীবন তাই থাকবি। তুমি মানুষটাই তো এমন, তোমাকে বিশ্বাস না করে উপায় আছে? এমন কথা শুনে বউয়ের নাকের ডগায় ঠোঁট ছুঁয়ে রাহিদ বলল, একটু অপেক্ষা কর। এইটুকু বলে বিছানা ছেড়ে লাগেজের কাছে গেল রাহিদ। লক খুলে ছোট্ট একটা বক্স বের করে আবারও ফিরে এলো অর্ধাঙ্গিনীর কাছে, বলল, উঠে বসে একটু। মাভিয়া সোজা হয়ে বসলে বক্সে থাকা সাদা পাথরের প্যান্ডেন্ট স্ত্রী গলায় পরিয়ে দিয়ে পেছন থেকে দু হাতে তাকে জড়িয়ে ধরে কাঁধে মুখ গুজে রাহিদ বলল, পছন্দ হয়েছে? উত্তর না দিয়ে মুচকি হাসলো মাবিহা। রাহিদ থেমে থাকলো না, একটু একটু করে আদরের মাত্রা বাড়িয়ে দিল। প্রচণ্ড লজ্জা ও অসহনীয় ভালো লাগায় নিজেকে আটকে রাখা দায় হয়ে পড়ল মাবিহার। দূরে যাওয়ার বদলে আরো কাছে এলো, সম্পর্ককে এগিয়ে নিতে সম্মতিসূচক বাক্য উচ্চারণের বদলে পাল্টা আদর সেও দিল। গভীর স্পর্শে জড়িয়ে রেখে চুমু দিল কপালে, গালে ও ঠোঁটে। প্রচণ্ড অধিকার বোধ ও আবেগে মোড়া স্বচ্ছ চাওয়াকে স্পষ্ট বুঝাতে মোহমায়া জড়ানো কণ্ঠে বলল, আমার প্রতি বিশ্বাস রেখো, যতই ঝড় তুফান আসুক জীবনে, কখনো তোমাকে একা হতে দিব না। প্রতিদিন প্রতি মুহূর্ত আমি তোমার পাশে থাকবো, আজকের মতো ঠিক একইভাবে। রাজীবের কাছে চলার মতো টাকা নেই, থাকার মতো জায়গা নেই, গ্রামে গিয়ে দাঁড়ানোর মতো পরিস্থিতিও সামনে নেই। তাই বাড়ি ছেড়ে হাঁটতে হাঁটতে অচেনা গন্তব্যের দিকে ছুটে চলেছে সে। কিছুদিন একটু গা ঢাকা দিয়ে থাকবে, এরপর না হয় সুযোগ বুঝে আবারও বাড়িতে পা রাখবে। কিন্তু এই কদিন সে থাকবে কোথায়, খাবে কি, এসব ভাবতে ভাবতেই পা চালিয়ে কখন যে জেলা শহরে এসে থেমেছে খেয়ালই করেনি। রাত তখন 2টোর বেশি। হাইওয়ে ধরে গাড়ি ছুটে চলেছে অনবরত। পূর্বে পশ্চিমে বেশ কয়েকটা ওষুধের দোকানও, ফুটপাতে কিছু খাবার দোকান দেখা যাচ্ছে। রাজীব খিদে টের পেয়ে ভাঙাচোরা একটা দোকানে গিয়ে বসলো। দোকানদার বলল, কিছু খাবেন ম্যাডাম? খাওয়ার মতো টাকা নেই সাথে। কি বলেন, আপনার মতো মানুষের কাছে খাবার টাকা নেই? জি নেই। অসুবিধা নেই, কি খাবেন বলুন, আমি ফ্রিতে দিচ্ছি। কি আছে আপনার দোকানে? দোকানদার এক একটা আইটেমের নাম শুনিয়ে বড় বড় কয়েক পিস মাংস ও বিরিয়ানি একটা প্লেটে সাজিয়ে 1 বোতল 7 আপ বাড়িয়ে দিয়ে বলল, আপনি খান, আর কিছু লাগলে বলবেন। থ্যাংক ইউ ভাই, অনেক উপকার করলেন। আপনার বাসা কোথায়? এত রাতে শহরে কি দরকার এসেছেন? এমনি ঘুরতে বেরিয়েছি। কিছু মনে করবেন না আপা,
আপনাকে দেখে দেশের মনে হচ্ছে না। আর আপনার যা গড়ন, তাতে রাত বিরাতে একা বের হয়ে ঠিক কাজ করেননি। বাসায় চলে যান। আমার আসলে যাওয়ার কোনো জায়গা নেই, আপনজনেরা তাড়িয়ে দিয়েছে। কেন? পিতামাতার অবাধ্য সন্তান যে, তাই। আপনি চাইলে আমার বাসায় যেতে পারেন। স্ত্রী সন্তান নিয়ে ছোট্ট এক কুড়ে ঘরে থাকে। যা রোজগার করি তাই দিয়েই চলে যায় দিন। আপনি থাকেন কোথায়? এই কাছেই। চলুন তাহলে, আজ আপনার ওখানে থেকে কাল একটা কাজ খুঁজতে নামবো। আপনি যা ভালো মনে করেন। একটু দাঁড়ান, আমি দোকানটা বন্ধ করে আসি। রাত অনেক, কাস্টমার আর আসবে না। যা কিছু খাবার বাকি সেগুলো গুছিয়ে নিজের ঠেলা গাড়িতে তুলে দোকানদার রাজীবকে নিয়ে নিজের বাড়ির দিকে হাঁটা ধরল। চলতে চলতে গল্প হলো, হুটহাট পরিচয় হলেও বেশ আমোদে গল্প চালিয়ে গেল রাজীব। অন্ধকার রাস্তায় হাঁটতে গিয়ে রাজীব খেয়াল করলো দোকানদার শুধু যাচ্ছে তো যাচ্ছে, নির্দিষ্ট কোনো গন্তব্যে পৌঁছাচ্ছে না। সন্দিহান মনে প্রশ্ন করলো, আর কতটুকু বাকি? এই তো আর একটু কাছে। অনেক তো হাঁটলাম। আর একটু ম্যাডাম। আপনার গ্রামের নাম কি? নামের আর কি দরকার, ওই যে দেখা যাচ্ছে। কিছু দূরে টিমটিমে আলোর দিকে আঙ্গুল তুলে বলল দোকানদার। রাজীব তাই বিশ্বাস করে নিয়ে হাঁটতে শুরু করলো। একসময় পিছনে আরো মানুষের হাঁটার শব্দ শুনে ঘাড় ঘুরিয়ে দেখলো 4-5টা তাগড়া যুবক তাদের পিছন পিছন আসছে। হয়তো তাদের বাড়িও ওইদিকে। রাজীব এত মাথা ঘামালো না, হাঁটতে লাগলো। আচমকাই সবগুলো যুবক একত্র হয়ে তাকে শূন্যে তুলে কাছের জঙ্গলে ঢুকে গেল। রাজীব চিৎকার দেওয়ারও সুযোগ পেল না। তার আগেই তার হাত পাকে টানা দিয়ে শক্ত একটা গাছের সাথে বেঁধে মুখে টি শার্ট গুজে দিয়ে মুখটা ভালো মতো করে বন্ধ করে দিল একজন। গুঙ্গিয়ে উঠলেও নিজেকে বাঁচাতে পারল না, তবে বুঝতে পারল তার এই সুন্দর শরীর ও ফিটনেসের উপর যুবকদের নোংরা হাতের স্পর্শ ও পাশবিক নির্যাতন বাড়ছে। সার্জারি করে জেন্ডার পরিবর্তন করে নারী দেহের যে সৌন্দর্য নিয়ে এতদিন গর্ব হচ্ছিল, নিজেকে সুখী ও সুন্দরী মনে হচ্ছিল, আজ এই নারী দেহের ভাজে ভাজে ভয়ানক থাবা টের পেয়ে বুঝল জীবনে নারী হয়ে বাঁচা এত সোজা নয়। সে একা, এদিকে দোকানদার সহ 6 জন। লড়াই করে বাঁচার মতো উপায় আর নেই, নিজেকে মুক্ত করারও জোর শরীরে নেই। এক একজন এক এক দিক থেকে তার দামি শরীরটাকে ছিঁড়ে করে শেষ করে দিল। ঝিমিয়ে যাওয়ার আগে সে শুধু অনুভব করলো দেহ থেকে এক একটা অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে যেন নাই হয়ে যাচ্ছে। এত কষ্ট হচ্ছে। চোখ বন্ধ করার আগে শুধু শুনলো দোকানি বলছে, শালি ভরা যৌবন নিয়ে একলা ঘুরে দেখ কেমন লাগে এবার। এরপর সবাই মিলে ছিঁড়ে খুঁড়ে শেষ করে দেওয়া দেহটাকে বস্তায় ভরে জঙ্গলের পাশ দিয়ে বয়ে চলা ছোট্ট নদীটায় ফেলে দিয়ে উচ্চস্বরে হেসে উঠে নিজেরা আনন্দ ফুর্তিতে মজে উঠল। পরদিন সকালবেলা ঠিকই, তবে দুর্ঘটনার খবর শুনে এসআই মারুফ বন্ধুকে ফোন করে জানালেন। এক মুহূর্ত সময় নষ্ট করেনি রাহিত, ছুটে এসেছে হসপিটাল। পোস্টমর্টেম শেষে ডাক্তার যখন তাকে সম্পূর্ণ ঘটনার বিবরণ দিয়ে গেলেন, স্তব্ধ হয়ে শুনে গেল রাহিত। ঘটনাস্থলে কি ঘটেছে সবকিছু জানতে চাইলে এসআই মারুফ বলল, খুব সকালে একজন মাঝি ফোন করে ফোর্স নিয়ে নদীর পাড়ে যেতে বলে। সেখানে গিয়ে বস্তার মুখ খুলে ভেতরে রাজীবের নৃশংস দেহটা পাই। প্রথমে ভেবেছি চোর ডাকাতের খপ্পরে পড়েছে, কিন্তু ডাক্তার যা বললেন তাতে আমি পুরোটাই স্তব্ধ। ঘটনা কিভাবে ঘটেছে এসবের সাথে কারা জড়িত কোনো তথ্যই পাওয়া যায়নি, তবে মারুফ বলেছে সে অপরাধীদের খুঁজে বের করবে। হসপিটালের ঝুট ঝামেলা শেষ হলে রাহিত ভাইয়ের ছিন্ন ভিন্ন দেহটাকে অ্যাম্বুলেন্সে তুলে বাড়ির দিকে রওনা হলো। মারুফ পাশে বসে বলল, তুই কি কারো বিরুদ্ধে মামলা করতে চাস? কার বিরুদ্ধে করব? এসব কে করেছে সেটা জানার কোনো ওয়ে আছে? আমরা চেষ্টা করতে পারি যেন অপরাধীদের আইনের আওতায় এনে ভিকটিমকে সঠিক বিচার পাইয়ে দিতে সক্ষম হই। আদতে এটা কি সম্ভব? এদেশের আইন ও আইনের বিধান কি সহজেই অপরাধীদের শাস্তি দিতে সক্ষম? যদি হতো, এত এত পাপ অন্যায় ও অপরাধের পরও কিভাবে অপরাধীরা বুক ফুলিয়ে বাঁচে? মারুফ নতমুখে বসে রইল। মৃত্যুর ঘটনাটা রাজীবের স্ত্রী সানিতাকেও জানালো রাহিত। সম্পূর্ণ ঘটনা খুলে বললে সানিতা শুধু বলল, হয়তো এমনটাই হওয়ার ছিল। এক রাজীবের মৃত্যু নিয়ে পুরো গ্রামে হইচই পড়ে গেল। মিডিয়া পর্যন্ত জেনে গেল সম্পূর্ণ ঘটনা। কোনো কিছুই আর গোপন রাখা গেল না। দিনগুলো কেটে যাচ্ছিল কিছু শূন্যতা ও কিছু অপরাধ বোধকে সঙ্গী করে। দেখতে দেখতে 2 সপ্তাহ পেরিয়ে গেল, তাও বাড়ির ঝিমিয়ে পড়া পরিবেশটা ঠিক হলো না। আপন মানুষের মৃত্যুতে মন কাঁদবে স্বাভাবিক, কিন্তু এখানে হক বাড়িতে এক অপরাধীর জন্য মন কাঁদছে সবার। কি হতো তাকে ক্ষমা করে দিলে? এলোমেলো সব ভাবনা মনে নিয়ে বাবা মায়ের কাছে বসেছিল রাহিত। যে বিপদের সম্ভাবনা বুঝে দেশে ফেরা, আপাতত সেই বিপদ নিয়ে আর ভয় নেই। যা কিছু হয় রবের ইশারাতেই হয়,
এটুকু মেনে নিয়ে মনকে মানিয়ে নিয়েছে সবাই। তাই রাহিত সিদ্ধান্ত নিয়েছে ইতালি ফিরে যাবে। টিকিট কনফার্ম করা শেষ। আগামীকাল সকালেই দেশ ছাড়বে সে। বোনেদের ভাগের যেটুকু সম্পত্তি সেটুকু তাদের বুঝিয়ে দিয়েছে রাহিত। আর রাজীবের ভাগের অংশটুকুর পরিমাণ অর্থ দিয়ে কি করবে সেটাই ভাবছিল। একটা সময় বাবা মাকে বলল, তোমরা যদি চাও আমি ওর ভাগের টাকা দিয়ে একটা এতিমখানা তৈরি করব ভাবছি। এই গ্রামে অনেক এতিম বাচ্চা আছে, তাদের পড়াশোনা ও ক্যারিয়ার গড়ার দায়িত্ব নিতে চাইছি। শামসুল হক ছেলের সিদ্ধান্তে খুশি হয়ে বললেন, তুই যা ভালো বুঝিস। কবে থেকে এই কাজ শুরু করি বলে সিদ্ধান্ত নিলি? এখন তার হবে না, পরের বার দেশে এলে কাজ শুরু করব। তুমি গ্রামের মুরব্বীদের সাথে এটা নিয়ে আলাপ করো, আর কোন জায়গায় এতিমখানা হলে ভালো হবে, সুবিধা হবে সেটা দেখো। কথাবার্তা শেষ করে রুমে এসে দেখল মাবিহা তার জামা কাপড় লাগেজে গুছিয়ে রাখছে। তাকে দেখে ঝটপট বলল, আর কি কি দিতে হবে? শুকনো খাবার আর নিবে কিছু? তুমি তো সিমের বিচি আর কাঁঠালের বিচি পছন্দ করো, সেগুলো দিয়েছি। কয়েকটা আচারও দিয়েছি, গোস্তের সাথে খেতে ভালো লাগবে। লাল শাক, পালং শাক, এগুলো অল্প অল্প দিব। আর কি নিবে বলো না, আমার অনেক কাজ পড়ে আছে। এসব পরে গোছানো যাবে, এখন এক কাপ চা দিতে পারবি? এখন ডিনার করবে না? আচ্ছা বসো, দিচ্ছি। 10 মিনিট পর মাবিহা চা নিয়ে রাতের খাবার সাজাতে ব্যস্ত হয়ে পড়ল। রাহিত ভেবেছিল এই সুযোগে অর্ধাঙ্গিনীকে 2 মিনিট কাছে পাবে, তা আর হলো না। মন খারাপকে সঙ্গী করে চা শেষ করতেই ডাইনিং থেকে ডাক এলো। সবাই খেতে বসেছে, শুধু মাবিহাই নেই। রাহিন ভাবল মায়ের রুমে আছে হয়তো, কিন্তু মিনিট 5 অপেক্ষা করেও তার দেখা মিলল না। সাদিয়া বলল, দাঁড়িয়ে আছিস কেন? বস। মাহা কোথায়? ও খেয়েছে? চোখ ঘুরিয়ে রান্নাঘরে দৃষ্টি দিয়ে মাবিহাকে সেখানেও দেখতে পেল না রাহিত। মায়ের রুমে নখ দিয়ে ভেতরে প্রবেশ করে দেখল তিনি আরাম করে ঘুমাচ্ছেন, মাবিহা কোথাও নেই। এই সময় গেল কোথায় মেয়েটা? কিঞ্চিত চিন্তা মাথায় গেঁথে ধীর পায়ে ছাদের দিকে অগ্রসর হলো রাহিত। সম্পূর্ণ ছাদ অন্ধকার, একটাও বাতি জ্বালানো নেই। যথেষ্ট ঠান্ডা। ঠান্ডা ও অন্ধকারকে সঙ্গী করে দোলনায় মুখ গুজে বসে আছে মাবিহা। এত অন্ধকারের মধ্যেও মাবিহাকে এখানে একা বসে থাকতে দেখে রাহিত বলল, এখানে বসে আছিস কেন? তুমি খাওয়া শেষ? খেতে আর পারলাম কই, সব কিছু সাজিয়ে গুছিয়ে এখানে এসে বসে আছিস, তুই না বসলে খেতে পারি? আমি তো এমনি এসেছিলাম, চলো যাই। দুপা এগিয়ে সিঁড়িঘরের দিকে অগ্রসর হলে রাহিত তার হাত টেনে ধরে। একদম বুকের কাছে জড়িয়ে নিয়ে দোলনায় বসলো। বউকে শক্ত হাতে পেঁচিয়ে ধরে উরুতে বসিয়ে গলায় মুখ ডুবিয়ে ছোট ছোট চুমো খেয়ে বলল, এমন করে রাগ অভিমান দেখাস না মাহা, শেষে আমার যাওয়াটাই অসম্ভব হয়ে যাবে। এতক্ষণ ধরে কান্না লুকিয়ে রাখলেও এখন আর সম্ভব হলো না। রাহিতের কথাতে শব্দ করে কেঁদে উঠল মাবিহা। অভিমানী কণ্ঠে বলল, কেন এসেছিলে তুমি? রাহিত উত্তর দিল না। ভীষণ যত্নে বউকে জড়িয়ে ধরে পায়ের সাহায্যে দোলনা দুলিয়ে সম্পূর্ণ মুখ জুড়ে আদর দিতে ব্যস্ত হয়ে পড়ল। অন্ধকার রাত, সেই সাথে ঠান্ডা ও প্রিয়জনের স্পর্শ, সব মিলিয়ে মাবিহার মনে হলো সময়টাকে সে এখানেই থামিয়ে দিক। এভাবেই জড়িয়ে রাখুক একে অন্যকে। কয়েক মিনিট অতিবাহিত হওয়ার পর রাহিত বলল, আমি আবার আসবো, ঠিক 6 মাস পর, ছুটি ফুটিতে না একেবারে। তখন আর কোনো অভিমান কিংবা অভিযোগ করার সুযোগ দেব না। ততদিন পর্যন্ত অপেক্ষা করতে পারবি না? পরিশিষ্ট ভালো মন্দ, সুস্থতা অসুস্থতা সবকিছু মিলিয়ে দিন মাস কেটে যাচ্ছে নির্দিষ্ট গতিতে। সময় এগোনোর সাথে সাথে ভয়ানক সেসব দিন থেকে বেরিয়ে এসে স্বাচ্ছন্দ্যের একটা জীবন উপভোগ করছে সবাই। গ্রামের মানুষজন পিছনের কথা টেনে এনে বর্তমান নষ্ট করতে চাইছে না। রাজীবকে ঘিরে যত গল্প, যত কাহিনী, সব যেন এখন একটা রূপকথার সেই রাক্ষস কক্ষসের গল্পের মতো। মাঝে মধ্যে সেই সব গল্প কিছু সময়ের জন্য স্মরণে আসে, কিছু মন খারাপ করা মুহূর্ত উপহার দেয়। আবার খানিক পর দক্ষিণা বাতাসের তোড়ে উড়ে চলে যায় বহু দূরে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মাবিহা এখন বেকার জীবন কাটাচ্ছে। চাকরি বাকরি করার ইচ্ছে আছে, তবে সেসব নিয়ে আরও কিছুদিন পর ভাববে। আপাতত শ্বশুর শাশুড়ি, সংসার ও মাঝে মধ্যে 2-1 দিনের জন্য বাবার বাড়িতে ঘুরতে যাওয়া, এই রুটিনেই আটকে আছে সে। জীবনেসার শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। প্রতি সপ্তাহেই তাকে নিয়ে হসপিটালে দৌড়াতে হয়। আজও তাই হলো। গতদিন রাদিয়া এসেছে বেড়াতে। এবার ছেলে মেয়ে দুটোকেই সাথে এনেছে। দীর্ঘদিন ধরে নানা বাড়ি আসার জন্য ছটফট করছিল ভাই বোন। পড়াশোনার ক্ষতি হবে দেখে নিয়ে আসেনি। তার মধ্যে যা সব বিপদ গিয়েছে উপর দিয়ে, তার মধ্যে
ওদেরকে এখানে আনাটা বিপজ্জনক ছিল। মাকে ডাক্তার দেখাতে রাদিয়া নিজের ছেলে ও বাবাকে সাথে নিয়ে গেছে। অসুস্থ মানুষকে একা সামাল দেওয়া যায় না। বাড়িতে মাবিহা ও রাদিয়ার মেয়েটা। দুপুরের পর গল্প গুজবের ফাঁকে অবুঝ মেয়েটা খালামণি রুমেই ঘুমিয়ে পড়েছে। মাবিহা কতক্ষণ এপাশ ওপাশ করলো কিন্তু ঘুম এলো না। মনটা ভীষণ অশান্ত আজ। গতকাল থেকে রাহিদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না। হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার কোনো জায়গাতেই সে অ্যাক্টিভ না। হুট করে অফলাইন হওয়ার কারণ খুঁজে পেল না সে পরশু রাতে কথা হয়েছিল। এরপর দিনে রাদিয়া আসাতে ব্যস্ততায় আর ফোন দিতে পারেনি। রাতে যখন কল দিল তখনই দেখা গেল রাহিদ অফলাইন। ভেবেছে কাজের ব্যস্ততা, কিন্তু আজও কেন ফোন এলো না। ভয় ভয় মন নিয়ে ফোন হাতে তুলে হোয়াটসঅ্যাপে ঢুকে রাহিদের নম্বরে কল দিল মাবিহা। কিন্তু সেই একই ঘটনা। ভয়ে ও আতঙ্কে এবার ঘামতে শুরু করলো। ছটফটানি বেড়ে গেল। কাকে কি জিজ্ঞেস করবে এখন? 2 দিন হয়ে যাচ্ছে কথা হয়নি। আর তো ধৈর্য ধরা যাচ্ছে না। এ কেমন ভয়! একেবারে নিঃশ্বাসকেও থামিয়ে দিতে চাইছে। মাগরিবের নামাজ পড়ে আবারও যোগাযোগ করার ব্যর্থ চেষ্টা চালিয়ে গেল মাবিহা, লাভ হলো না। ডিরেক্ট নম্বরে কল দিলেও সেই নম্বরে কল ঢুকলো না। এভাবে আর কতক্ষণ নিজেকে ধরে রাখা যায়? কিভাবেই বা নিজের মনকে সান্ত্বনা দেওয়া যায়? আতঙ্কিত মনে মাবিহা এবার রাদিয়াকে কল দিল। রিসিভ হতেই বলল, তোমরা কখন আসছো? রিপোর্ট আসেনি, সময় লাগবে। ও, তোমার ভাই কল করেছিল? না তো কেন? গতকাল থেকে কতবার ফোন করছি, কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না। হঠাৎ করে কি হলো বলো তো? আরে টেনশনে কিছু নেই। ও বলেছিল না দোকান বিক্রি করার চেষ্টা করছে, হয়তো ওটা নিয়ে ব্যস্ততা। টেনশন করিস না, ফ্রি হলে ঠিক কল করবে। আচ্ছা। ফোন রেখে রান্নাঘরে এসে চা বসালো মাবিহা। চিন্তায় চিন্তায় মাথাটা শেষ। 1 কাপ চা খেয়ে নির্ভর না হলেই নয়। চুলায় চা বসাতেই বাইরের দরজায় শব্দ হলো। এখন কে এলো? রাদিয়ার তো আরো দেরি হবে ফিরতে। দ্বিধান্বিত মন নিয়ে বাড়ির বাইরের বিশাল সাইজের গেট এক পাশ থেকে খুলে ওখানেই থম মেরে দাঁড়িয়ে রইল মাবিহা। চোখ দুটোতে বিস্ময়ের সাথে সাথে মারাত্মক অভিমান এসে জড়ো হলো চেহারায়। একগুচ্ছ গোলাপ ফুল হাতে চোখ নাচিয়ে দাঁড়িয়ে থাকা রাহিদকে দেখে অভিমানে ফুলে ফুলে মাবিহা বলল, এত নাটক কোথা থেকে শিখেছো তুমি? সিনেমায় নাম লেখাবে? হিরো হবে? আমাকে মেরে ফেলে হিরো হতে চাও? তোমাকে আমি ছাড়বো না। তুমি একটা পাজি পুরুষ, আজ তোমার বিচার হবে। রাগ দেখিয়ে ফুলের দিকে ফিরেও তাকালো না মাবিহা। হনহনিয়ে ঘরের দিকে হাঁটা ধরল। কোনো মতে গেট আটকে রাহিদ তাকে দ্রুত হাতে শূন্যে তুলে বলল, আহা, রাগ করিস কেন? আমি তো তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। সারপ্রাইজের গুষ্টি কেলাই। আর জীবনে যদি এমন করেছো, তোমাকে আমি কি করবি? কঠিন শাস্তি দেব। তাই? ধরনটা কেমন? নামাও প্লিজ, তারপর বলছি। রাহিদ তাকে নামানোর সাথে সাথে ঘরের দিকে দৌড় দিল মাবিহা। দরজায় দাঁড়িয়ে বুড়ো আঙ্গুল নাড়িয়ে বলল, আগামী 1 সপ্তাহ আমার ধারে কাছেও আসতে দেব না। এটাই তোমার শাস্তি, বুঝেছো? এই না মাহা। রাহিদ নিজেও ঘরে ঢুকলো। মাবিহা দৌড়ে নাগালের বাইরে গিয়ে মুখ বাঁকালো। এটা সেটা নিয়ে শাসন করলো। সেই সাথে খিলখিল হাসি দিয়ে পুরো ঘরময় সুখেদের ছন্দ ছড়িয়ে দিল। বউয়ের দিকে এগোতে এগোতে রাহিদ অনুভব করলো মাবিহার ঠোঁটের কোণে নিষ্পাপ হাসি সন্ধ্যা আকাশের তারার মতো উজ্জ্বলতা ছড়াচ্ছে। সে হাসিতে ডুবে থাকার স্বাদ জেগেছে মনে। সে ধীরে পায়ে এগিয়ে এসে বউকে দেয়ালের সাথে আটকে রেখে আঙ্গুলে আলতো স্পর্শে সম্পূর্ণ মুখ ছুঁয়ে বলল, কি বলছিলি? 1 সপ্তাহ? আমি সামনে থাকলে 1 মিনিটও দূরে থাকতে পারবি? ঘরে সবাই আছে, দূরে যাও। ঘরে কেউ নেই? আছে তো, বিশ্বাস করো, তোমার ভাগ্নি। তাই থাকুক, অসুবিধা কি? দূরে যাও না, ও দেখে ফেলে ভীষণ লজ্জায় পড়বো, ছোট মানুষ। লজ্জায় পড়ার মতো কি করলাম আমি? মাবিহা ঢোক গিলে হাতের ঠেলায় রাহিদকে দূরে সরাতে চাইল, অথচ পারল না। রাহিদ তাকে জব্দ করতে কানের কাছে ঠোঁট নামিয়ে ফিসফিসিয়ে বলল, ছোঁয়ার আগেই হাওয়াই মিঠাইয়ের মতো মিয়ে যাচ্ছিস। যখন আরও কাছে যাব তখন কোথায় লুকাবি? ঠোঁটটা গাল ছুঁয়েছিল কেবল। স্পর্শ গভীর হওয়ার আগেই রুম ছেড়ে বেরিয়ে এলো রাদিয়ার 12 বছরের মেয়ে। এসেই মামাকে দেখে মামাই বলে চিৎকার দিল। মাবিহা সুযোগ পেয়ে টুপ করে পালিয়ে গেল। এদিকে বাচ্চাটা রাহিদের বুকের কাছে লেপটে গেছে একদম। দূর থেকে রাহিদের ভোতা হওয়া মুখ দেখে খিলখিলিয়ে হেসে উঠল মাবিহা। রাহিদ ভাগ্নিকে আগলে নিয়ে বউয়ের দিকে করা শাসনের চোখে চেয়ে, মজা নিচ্ছিস? নে, সুযোগ আমারও আসবে। একবার কাছে পাই তখন দেখাবো কিভাবে তোর মতো দুষ্ট বিড়ালকে জব্দ করতে হয়। সমাপ্ত।